কি অপরাধ ছিল আমার? এতিম হয়ে জন্মানোটা কি আমার নিজের হাতের কোনো কাজ ছিল? আমি তো কখনো কারো কাছে নিজের জন্য রাজপ্রাসাদ চাইনি। শুধু একটু মায়া চেয়েছিলাম, একটু ভালোবাসা চেয়েছিলাম। সেটাও কি আমার কপালের জন্য খুব বেশি কিছু ছিল? মাইশা ঠিকই বলেছে, আমার কোনো পরিচয় নেই। আমার মা বাবাকে, আমি কোথা থেকে এসেছি আমি কিছুই জানি না। আচ্ছা, গরিব হওয়াটা কি এত বড় পাপ? টাকা নেই বলে কি আমার বুকের ভিতরে কোনো রক্ত মাংসের হৃদয় নেই? কেন আমাকে এত বড় অপমান সহ্য করতে হলো? ভাইসা, তুমি আমাকে শুধু চর মারোনি, তুমি আজ আমাকে প্রমাণ করে দিয়েছ যে এই পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। একটা কুকুরেরও দাম আছে, কিন্তু গরিবের কোনো দাম নেই। গল্পটা শুরু হয় পৌষ মাসের হাড় কাঁপানো শীতের এক সকাল থেকে। ভোর 6:30 বাজে। ঢাকার গুলশান লেক পার্কের চারপাশটা এখনো ঘন কুয়াশায় মোড়ানো। রাস্তায় দুই একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। পার্কের গেটের কাছে টং দোকানে চা বানাচ্ছে রহিম চাচা। চুলার ধোঁয়ার সাথে সাথে শীতের কুয়াশা মিশে একাকার হয়ে আছে। বেঞ্চে বসে আছেন সাধারণ ট্র্যাকস্যুট পরা এক বৃদ্ধ। দোকানি রহিম চাচা বললেন, মামা, আজকে তো কুয়াশা একটু বেশি, চাই কি আদা একটু বাড়ায় দিমু? দাও, আদা লবঙ্গ দুইটাই দিও। শীতের সকালের গলার জন্য বেশ ভালো। আপনি তো মামা রোজই ভোরে উঠে হাঁটেন, এই বয়সে এত কষ্ট করেন কেন? বাসায় আরামে ঘুমাইবেন। আরাম করলে যে শরীর জং ধরে যায় রহিম, শরীরকে একটু কষ্ট দিতে হয়, তাহলে সে তোমাকে সুস্থ রাখবে। তা অবশ্য ঠিক কইছেন। এই নেন আপনার চা। বৃদ্ধের পরনে খুব সাধারণ মানের কাপড়, মাথায় একটা পুরনো উলের টুপি। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই তিনি কত বড় মানুষ। চায়ে চুমুক দিয়ে তিনি টাকাটা মিটিয়ে পার্কের বাইরের ফুটপাত ধরে জগিং শুরু করলেন। ঠিক সেই সময়ে বনানীর দিক থেকে বিকট শব্দ করে ধেয়ে আসছিল একটা লাল রঙের স্পোর্টস কার। কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না, কিন্তু গাড়ির গতি কমানোর কোনো লক্ষণই নেই। হুট করেই বাঘ ঘোরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের খুব কাছাকাছি চলে আসে এবং বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। বৃদ্ধ ছিটকে গিয়ে রাস্তার পাশের শক্ত পিলারের সাথে ধাক্কা খান। তার হাঁটু মারাত্মকভাবে ছিলে যায় এবং কপালের এক পাশে কেটে রক্ত বের হতে থাকে। গাড়ির টায়ার বিকট শব্দ করে ঘষতে থেমে যায়। ড্রাইভিং সিটের দরজা খুলে বেরিয়ে আসে আজকের গল্পের নায়িকা মাইশা। পরনে দামি ব্র্যান্ডেড লেদার জ্যাকেট, চোখে সকালেও একটা স্টাইলিশ সানগ্লাস। তার চেহারায় অনুশোচনার বদলে তীব্র বিরক্তি। সে রাস্তার পড়ে থাকা মানুষটির দিকে একবার ফিরেও তাকায় না। হোয়াট দ্য হেল, মাই নিউ কার! সে দৌড়ে গাড়ির সামনের বাম্পারের কাছে যায়। বাম্পারের একপাশে হালকা স্ক্র্যাচ দেখে রাগে তার মুখ লাল হয়ে যায়। শিট, গত সপ্তাহে বাবা ইম্পোর্ট করে আনলো গাড়িটা, ইডিয়েট কোথাকার! বৃদ্ধ মাটি থেকে ওঠার চেষ্টা করছিলেন। ব্যথায় তার মুখ কুঁচকে আছে। তিনি হাত দিয়ে কপালের রক্ত মোছার চেষ্টা করেন। মা, রাস্তাটা তো ফাঁকাই ছিল, তুমি এত স্পিডে কেন চালাচ্ছিলে গাড়ি? শাট আপ! একদম চুপ থাকবেন। আপনি কি অন্ধ? দেখতে পান না এত বড় একটা গাড়ি আসছে? গাড়ি তো রাস্তার মাঝখান দিয়ে চলবে মা, তুমি তো ফুটপাতের কাছাকাছি চলে এসেছিলে। ও হ্যালো, আমাকে ট্রাফিক রুলস শেখাতে আসবেন না। জানেন এই গাড়ির একটা স্কেচ ঠিক করতে কত টাকা লাগে? আপনার সারা জীবনের কামাই দিয়েও হবে না। দূরে ঝাড়ু দিচ্ছিল এক সুইপার। সে এই অবস্থা দেখে এগিয়ে আসে। আফা, মুরব্বী মানুষটার তো রক্ত বাইর হইতাছে, আর আপনি গাড়ির চিন্তা করতেছেন? হ্যাঁ, তুই কে রে ফকিনি? হ্যাঁ, তুই কথা বলার কে? তোর কাজ ঝাড়ু দেওয়া, তুই ঝাড়ু দে। খবরদার আমার কথার মাঝে আসবি না। সুইপার ভয়ে পিছিয়ে যায়। মাইশা পকেট থেকে তার আইফোন বের করে বাবাকে বা অন্য কাউকে কল করার জন্য স্ক্রল করতে থাকে। এদিকে এই ঘটনার কিছুক্ষণ আগে বাড্ডার একটা ছোট টিনশেড মেস থেকে পুরনো সাইকেলে পেপার ঝুলিয়ে বের হয়েছিল আমাদের গল্পের নায়ক রাব্বি। ছেলেটা এতিম, খুব কষ্ট করে নিজের পড়াশোনার খরচ চালায়। ভোরে পেপার বিলি করে তাকে আবার সকাল 10টার মধ্যে কলেজে পৌঁছাতে হয়। গুলশান অ্যাভিনিউতে কয়েকটি বাসায় পেপার দিয়ে লেক পার্কের রাস্তা ধরে যাওয়ার সময় জটলা দেখে রাব্বি সাইকেলের ব্রেক চাপে। সে দেখে একজন বৃদ্ধ রাস্তায় বসে আছেন।
আর একটা মেয়ে ফোনে চিৎকার করে কথা বলছে। হ্যাঁ ম্যানেজার আঙ্কেল, আপনি জলদি লোক পাঠান। কোনো এক রাস্তার ফকির আমার গাড়ির সামনে এসে পড়েছে, বাম্পারে দাগ লেগে গেছে। রাব্বি সাইকেলটা স্ট্যান্ড করে দৌড়ে বৃদ্ধের কাছে যায়। পকেট থেকে একটা পরিষ্কার রুমাল বের করে বৃদ্ধের কপালে চেপে ধরে। চাচা, বেশি ব্যথা পাইছেন? দাঁড়াইতে পারবেন? পারবো বাবা, কিন্তু হাঁটুটা মনে হয় ছিলে গেছে বেশ। রাব্বি বৃদ্ধকে ধরে সাবধানে দাঁড় করায়। এরপর সে মাইশার দিকে তাকায়। মাইশা ফোন রেখে বিরক্তি নিয়ে তাদের দেখছিল। এক্সকিউজ মি, আপনি একজন বয়স্ক মানুষকে ধাক্কা দিয়েছেন, ওনার রক্ত পড়ছে, আর আপনি গাড়ির দাগ নিয়ে চিন্তিত? তো ওর কি সোনার শরীর যে দাগ লাগলে লাখ টাকা ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তো আমার হয়েছে। ক্ষতি আপনার হয়েছে, একটা মানুষের জীবনের চেয়ে আপনার লোহার টুকরার দাম বেশি। ডোন্ট ক্রস ইউর লিমিট। তুই কে রে? হ্যাঁ, ওর ছেলে নাকি? তোরা মিলে এসব নাটক করিস? মুখ সামলে কথা বলবেন। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ওনার অবস্থা দেখে সাহায্য করতে এসেছি। সাহায্য? হাহ, তোর নিজের পরনের শার্টের কলার তো ছিঁড়ে আছে, তুই আসছিস সাহায্য করতে? আগে নিজের দিকে তাকা, খ্যাত কোথাকার। রাব্বি নিজের শার্টের দিকে একবার তাকায়। পুরনো সুতির শার্ট বারবার ধোয়ার কারণে রং ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু তার আত্মসম্মানবোধ প্রখর। পোশাক দেখে মানুষের বিচার করাটা আপনার মতো ছোট লোকদেরই মানায়। হোয়াট? তুই আমাকে ছোট লোক বললি? তোর সাহস তো কম না? তুই ছোট লোক, তুই ভিখারি। তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন, রাস্তায় গাড়ি চালানোর ম্যানার্স আপনার নেই, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আপনার কোনো উচিত ওনার কাছে ক্ষমা চাওয়া এবং ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া। ক্ষমা? আমি এই ভিখারির কাছে? তোরা রাস্তার টোকাইরা সব ধান্দা ভালোই শিখেছিস, তাই না? মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। টাকা থাকলেই সব হয় না। আপনার পরিবার আপনাকে টাকা দিয়েছে কিন্তু শিক্ষা দেয়নি। শাট আপ! একদম আমার ফ্যামিলি নিয়ে কথা বলবি না। তোদের মতো রাস্তার কুকুরের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। কথার মাঝখানে বৃদ্ধ রাব্বির হাত চেপে ধরেন। তিনি পরিস্থিতি শান্ত করতে চান। বাদ দাও বাবা, এদের সাথে কথা বলে লাভ নেই, এরা অন্ধ। তুমি আমাকে একটু রাস্তার ওপারে বসিয়ে দাও। না চাচা, এটা তো অন্যায়। সে আপনাকে মেরে এভাবে চলে যেতে পারে না। আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকার কথা শুনে মাইশার অহংকারে আরও বড় আঘাত লাগে। সে রাগে গজগজ করতে করতে গাড়ির দরজা খোলে। তার মনে হয় এই সাধারণ ছেলেটা তার ইগোতে সরাসরি আঘাত করেছে। পুলিশ ডাকবি? ডাক। তোর পুলিশকে আমি পকেটে নিয়ে ঘুরি, আর তোর সমস্যা তোর টাকা, তাই না? এই জন্যই তো এতক্ষণ ধরে লেকচার দিচ্ছিস। মাইশা তার দামি গুচি পার্স থেকে এক বান্ডিল 1000 টাকার নোট বার করে। এই নে, তোদের মতো ফকিরদের একদিনের কেনা 1 মাসের রুটি রুজির ব্যবস্থা হয়ে যাবে। নে, কুড়িয়ে নে। মাইশা টাকাগুলো রাব্বির মুখের উপরে ছুঁড়ে মারে। নোটগুলো বাতাসে উড়ে রাস্তার কুয়াশা ভেজা পিচে ছড়িয়ে পড়ে। রাব্বি এক পাও নড়ে না, তার চোয়াল শক্ত হয়ে আছে। মুষ্টিবদ্ধ হাত কাঁপতে থাকে অপমানে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এগুলো কুড়িয়ে নিয়ে সোজা বস্তিতে চলে যা, আর কখনো যেন তোকে আমার চোখের সামনে না দেখি। মাইশা আর এক মুহূর্তও দাঁড়ায় না। গটগট করে হেঁটে গাড়িতে ওঠে এবং বিকট শব্দ করে গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে চলে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে আছে অনেকগুলো টাকার নোট। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মধ্যবয়স্ক লোক একটু দাঁড়িয়ে রাব্বিকে উদ্দেশ্য করে কথা বলে। ভাই, টাকাগুলা তুইলা নেন। বড় লোকের টাকা পইরা থাইকা লাভ কি? কাজে লাগাইয়া দিয়েন। হ্যাঁ, যে টাকার গায়ে মানুষের সম্মান থাকে না, সেই টাকা আমার দরকার নেই ভাই। রাব্বি টাকাগুলোর দিকে ফিরেও তাকায় না। সে বৃদ্ধকে নিজের কাঁধে ভর দিয়ে ফুটপাতের দিকে নিয়ে যায়। টাকাগুলো নিয়ে নিলে পারতে বাবা, তোমার তো কষ্ট হয় চলতে। কষ্ট করে খাই চাচা, কিন্তু বেইমানি বা ভিক্ষা করে না। আমার বাবা মাকে আমি তা জানি না, কিন্তু এতিমখানায় হুজুর আমাকে শিখিয়েছে আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পদ নেই। বৃদ্ধ রাব্বির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই শহরের বুকে এমন একটা রত্ন পড়ে আছে, তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না। তোমার নাম কি বাবা? আমার নাম রাব্বি। চলেন চাচা, মোড়ের ওইদিকে একটা ক্লিনিক আছে, আপনার রক্ত বন্ধ করা দরকার।
আর আমার সাইকেলটা রহিম চাচার দোকানে রেখে আসি। আপনি একটু দাঁড়ান। রাব্বি দ্রুত সাইকেলটা চায়ের দোকানে রেখে আসে। এরপর সে বৃদ্ধকে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা রিক্সা ডাকে। 10 মিনিটের মধ্যেই তারা মহাখালীর ভেতর দিকে একটা ছোট লোকাল ক্লিনিকে এসে পৌঁছায়। ক্লিনিকের পরিবেশ খুব একটা ভালো না। রাস্তায় কয়েকজন রোগী বসে আছে। কাউন্টারে একজন নার্স ঝিমোচ্ছে। রাব্বি বৃদ্ধকে একটা বেঞ্চে বসিয়ে কাউন্টারের দিকে যায়। আপা, একটু জলদি দেখেন তো, ওনার পা কেটে গেছে খুব বাজেভাবে। আগে টিকিট কাটেন 200 টাকা, তারপর ড্রেসিং রুমে নিয়ে যান। রাব্বি নিজের পকেট হাতড়ায়। আজ তার কলেজে টিউশন ফি দেওয়ার লাস্ট ডেট। পকেটে মাত্র 800 টাকা আছে। সে বিনা দ্বিধায় 200 টাকা নার্সকে দিয়ে দেয়। এই নেন, আমি ওনাকে ভেতরে নিয়ে যাচ্ছি। ড্রেসিং রুমে একজন বয়স্ক কম্পাউন্ডার লোকটার পা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন। রাব্বি পাশেই দাঁড়িয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে সবকিছু দেখছিল। হাঁটুতে বেশ চোট লাগছে, 3-4 দিন হাঁটাচলা কম করবেন মুরব্বি। হ্যাঁ, আর এই যে একটা মলম আর ব্যথার ওষুধের স্লিপ দিলাম, ফার্মেসি থেকে নিয়ে নিয়েন। হ্যাঁ, আমি নিয়ে আসছি। রাব্বি বাইরে গিয়ে ক্লিনিকের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে আনে। এতে তার আরও 250 টাকা খরচ হয়ে যায়। বৃদ্ধ চুপচাপ পেটে বসে সব কিছু দেখছিলেন। আজ এই ছেলেটার নিঃস্বার্থ সেবা তাকে মুগ্ধ করে দেয়। বাবা রাব্বি, তুমি তো স্টুডেন্ট, তোমার পকেটে তো টাকা বেশি থাকার কথা না। আমার জন্য এতগুলো টাকা খরচ করে ফেললে। আরে চাচা, টাকা তো মানুষের প্রয়োজনই লাগে। আপনি সুস্থ হয়েছেন, এরই বড় কথা। তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না তো? একটু সমস্যা হবে। আজ কলেজের ফি দেওয়ার লাস্ট ডেট ছিল। ভাবছিলাম পেপারের বিল তুলে আর জমানো টাকা দিয়ে দেব। সমস্যা নেই, স্যারকে রিকোয়েস্ট করলে 2 দিন সময় দিবে। বৃদ্ধ মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলেটা নিজের ক্ষতি করে তাকে বাঁচালো, অথচ একটুও আফসোস নেই তার মাঝে। তুমি আমাকে একটা কাগজ আর কলম দাও তো বাবা, আমি আমার নাম্বারটা লিখে দেই। আমার তো ফোনটা রাস্তায় পড়ে ভেঙে গেছে মনে হয়। নাম্বার দিয়ে কী হবে চাচা? আপনি বাসায় যেতে পারবেন তো, নাকি আমি দিয়ে আসবো? না না, আমি যেতে পারবো। তুমি তোমার কলেজে যাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। রাব্বি হাতের পুরনো ক্যাসিও ঘড়িটার দিকে তাকায়। ঘড়ির কাঁচটা হালকা ফাটা। সময় দেখে সে বুঝতে পারে আসলেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চাচা, আপনি তাহলে সাবধানে যান। আমি একটা রিক্সায় ঠিক করে দিচ্ছি। রাব্বি ক্লিনিকের বাইরে এসে একটা রিক্সা ডেকে বৃদ্ধকে তুলে দেয়। ভাড়াটাও সে পকেট থেকে আগেই মিটিয়ে দেয়। চাচা সাবধানে যান, আর ওই মলমটা কিন্তু রাতে ঘুমানোর আগে লাগাবেন। আচ্ছা বাবা, ভালো থেকো তুমি, আল্লাহ তোমার ভালো করবে। রিক্সা চলতে শুরু করে। বৃদ্ধ ঘাড় ঘুরিয়ে দেখেন রাব্বি দৌড়ে উল্টো দিকের রাস্তায় বাসের জন্য ছুটছে। তার কাঁধে পুরনো একটা ব্যাগ। বৃদ্ধ নিজেই মনেই হালকা হাসেন। তার চোখে একটা অদ্ভুত প্রশান্তি। আমার নিজের কোনো ছেলে নেই, কিন্তু আজ মনে হলো আমার একটা ছেলে আছে। পরের দিন, গতকালের সেই ঘটনার পর রাব্বি কলেজে গিয়ে অনেক অনুরোধ করে টিউশন ফির জন্য আরও 2 দিন সময় নিয়েছিল। রাত ভোর লেখাপড়া করে আজ দুপুরে সে কলেজের ক্যান্টিনের পাশে ঘাসের উপরে বসে আছে। তার পাশে বসে সিঙ্গারা খাচ্ছে তার 2 ঘনিষ্ঠ বন্ধু সোহেল আর মমিন। এই অভিজাত কলেজে ওরা 3 জনেই স্কলারশিপ নিয়ে পড়ে। তবে সোহেল আর মমিনের কথাবার্তা সবসময়ই একটু মজাদার। দোস্ত, তুই এই শার্টটা আর কয়দিন পরবি? কলার তো পুরাই সুতা বাইর হয়ে গেছে। আরে ছলুক না আর কদিন। নতুন শার্ট কেনার টাকা এখনই কই পাবো? তোর ওই পেপার বেচা টাকা দিয়ে তো এই বড়লোকি কলেজে চলা যায় না। তুই একটা টিউশনি ধর। খুঁজতেছি তো, পাইলেই শার্টটা আগে বদলাবো। ঠিক সেই মুহূর্তে ক্যান্টিনের দিক দিয়ে বন্ধুদের নিয়ে বের হচ্ছিল মাইশা। পরনে ব্র্যান্ডের পোশাক, হাতে দামি কফি মগ। তার সাথে ফাহিম নামের এক অহংকারী ছেলেও আছে। হঠাৎ মাইশার চোখ যায় মাঠের কোনায় বসে থাকা রাব্বির দিকে। গতকালের সেই অপমানের কথা মনে পড়তেই তার রক্ত গরম হয়ে ওঠে। ফাহিম, লুক অ্যাট দ্যাট গায়। ওই যে গাছের নিচে বসে আছে। কোনটা? ওই যে ফকিরের মতন দেখতে চায় ছেলেটা? হ্যাঁ, ও এখানে কি করে? এই কলেজে কি এখন বস্তির ছেলেদেরও এন্ট্রি হচ্ছে? দাঁড়া তো, আমি দেখছি। ওদের সাহস তো কম না, আমাদের সামনে বসে আড্ডা দেয়। মাইশা, ফাহিম আর তাদের দলবল সোজা রাব্বিদের দিকে এগিয়ে যায়।
সোহেল আর মমিন বড়লোকদের দলটাকে আসতে দেখে একটু ঘাবড়ে যায়। দোস্ত, রাব্বি মাইশা শিকদার এদিকেই আসতেছে কেন? তুই কিছু করছিস নাকি? আমি কি করব? আমি তো বই পড়তেছিলাম। মাইশা এসে রাব্বির ঠিক সামনে দাঁড়ায়। তার চোখে মুখে চরম তাচ্ছিল্য। তো তুই এখানেও চলে আসছিস মানুষের কাছে ভিক্ষা চাইতে? রাব্বি শান্তভাবে বইটা বন্ধ করে উঠে দাঁড়ায়। সে মাইশার চোখের দিকে তাকায়। আমি এখানে পড়াশোনা করতে আসি, আপনাদের মতো সময় নষ্ট করতে না। এই ফকিন্নি, তুই মাইশার মুখের ওপর কথা বলিস? তোর সাহস কত বড়! ভাই, ও তো কিছু কয় নাই, আপনারাই তো আয়সা চিল্লাইতেছেন। তুই কে রে? ওর বডিগার্ড? এক থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব। ফাহিমের ধমককে মমিন তাড়াতাড়ি সোহেলের হাত ধরে টেনে পিছনে নিয়ে যায়। ভাই, আপনি মারেন আর কাটেন, আমি ওর লগে নাই। আমি তো সিঙ্গারা খাইতেছিলাম। মমিনের এই কথায় ফাহিমের দলবল হো হো করে হেসে ওঠে। রাব্বি মমিনের দিকে একবার হতাশ দৃষ্টিতে তাকায়। দেখলি তো তোর বন্ধুদের অবস্থা? তোদের মতো ফকিরনিদের আসলে কোনো আত্মসম্মান নেই। আমার বন্ধুদের বয় দেখিয়ে আপনি আপনার ক্লাস প্রমাণ করছেন, এতে আমার আত্মসম্মান কমছে না। শ্যাট আপ! তুই কালকে আমার গাড়ির সামনে ইচ্ছে করে পড়ে টাকা খাসানোর ধান্দা করছিলি, আজকে আবার আমার কলেজে এসে ভাব নিচ্ছিস? প্রথমত, এটা শুধু আপনার কলেজ না, আর দ্বিতীয়ত আমি কালকে যা বলেছি সেটা আজও বলছি, আপনার শিক্ষা টাকার নিচে চাপা পড়ে গেছে। হাউ ডেয়ার ইউ! তুই মাইশাকে ইনসাল্ট করিস? ফাহিম রেগে গিয়ে রাব্বির কলার চেপে ধরে। রাব্বির শার্টের কলারটা এমনিতেই ছেঁড়া ছিল। ফাহিমের টানে সেটা আরও একটু ছিঁড়ে যায়। হাত নামান। ভদ্রভাবে কথা বলতে না পারলে গায়ে হাত দেবেন না। ছেড়ে দে ফাহিম, ওর ওই নোংরা শার্টে হাত দিস না, তোর হাতে জীবাণু লেগে যাবে। ফাহিম ধাক্কা দিয়ে রাব্বিকে ছেড়ে দেয়। রাব্বি একটু পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নেয়। চারপাশের অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে এই দৃশ্য দেখছে। শোন টোকাই, এই কলেজটা আমার বাবার ডোনেশনে চলে। তুই যদি এখানে টিকতে চাস তাহলে আমার চোখের সামনে থেকে দূরে থাকবি। আমি আমার মেধা দিয়ে স্কলারশিপ পেয়েছি, আপনার বাবার ডোনেশনে আমার কোনো অধিকার নাই, আর আমি সেটা চাইও না। মেধা? তোদের মতো বস্তির ছেলেদের আবার মেধা? কাল থেকে তোর মেধা আমি বের করছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। মাইশা রাগের মাথায় তার হাতের কফিটা ইচ্ছে করে রাব্বির বইয়ের উপরে ঢেলে দেয়। রাব্বির হাত কেঁপে ওঠে, কিন্তু সে চুপ করে থাকে। লেটস গো গাইস, এখানে থাকলে বস্তির গন্ধ গায়ে লেগে যাবে। মাইশা এবং তার দলবল হাসতে হাসতে চলে যায়। রাব্বি নীরবে তার কফি ভেজা বইটা মুছে ব্যাগে ঢোকাতে থাকে। দোস্ত, তুই কিছু বললি না কেন? ও তোরে এত কথা শোনাইল। কি বলবো? ওদের সাথে ঝগড়া করলে আমার স্কলারশিপ চলে যেতে পারে। সোহেল, আমার তো বাবা নেই যে ডোনেশন দিয়ে ভর্তি করাবে। কিন্তু দোস্ত, মাইসে তোরে ছাড়বো না, অনেক জেদি মাইয়া। বাদ দে, আমি আমার মতো চলবো, আল্লাহ বর্ষা। এই ঘটনার পর থেকে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। মাইশা এবং তার গ্যাং রাব্বিকে পদে পদে অপদস্থ করার কোনো সুযোগই ছাড়ে না। একদিন করিডোর দিয়ে রাব্বি তার অ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছিল। রাত জেগে সে 15 পেজের একটা প্রজেক্ট লিখেছে। হঠাৎ ফাহিম ইচ্ছে করে পাশ দিয়ে যাওয়ার সময় রাব্বিকে সজোরে ধাক্কা দেয়। রাব্বির হাত থেকে সব কাগজ ফ্লোরে ছড়িয়ে পড়ে। ওপস, সরি ম্যান, আমি তো তোকে দেখেই নাই। তুই তো আসলে ফ্লোরের সাথে মিশে থাকিস। একটু দূরেই দাঁড়িয়েছিল মাইশা। সে ফাহিমের সাথে তাল মিলিয়ে হাসছে। রাব্বি কোনো প্রতিবাদ না করে চুপচাপ ফ্লোর থেকে কাগজগুলো কুড়াতে থাকে। আরেকদিন ল্যাবে মাইশার গ্রুপের একটা প্রজেক্টের কাজ বাকি ছিল। ফাহিম এসে রাব্বির ডেস্কে তাদের কাজটা ফেলে দেয়। এই শোন, কালকের মধ্যে এই ডাটাগুলো এন্ট্রি করে দিবি, নাইলে কিন্তু তোর ল্যাবের ইকুইপমেন্ট গায়েব হয়ে যাবে। এটা তো আপনাদের কাজ, আমি কেন করে দেব? কারণ তুই এইখানেই ফ্রিতে পড়িস। আমাদের ফাইন্যান্সে তোদের মতন ফকিরদের লেখাপড়া হয়, সো আমার কাজ করে দিবি, এটাই স্বাভাবিক। রাব্বির নীরবে কাজটা করে দেয়। সে জানে এই অভিজাত কলেজে টিকে থাকতে হলে তাকে এই অপমানগুলো গিলতে হবে। এইসব অত্যাচার করতে করতে মাইশা খেয়াল করে যে রাব্বি কখনো রেগে যায় না, কখনো পাল্টা জবাব দেয় না। তার এই নীরব সহ্য শক্তি মাইশাকে অদ্ভুত এক দ্বিধায় ফেলে দেয়। একদিন দুপুরবেলা পুরো কলেজ ফাঁকা প্রায়।
রাব্বি লাইব্রেরিতে বসে একটা পুরনো বই পড়ছিল। লাইব্রেরির এক কোনায় ইকোনমিক্সের সেলফের সামনে দাঁড়িয়েছিল মাইশা। সে একটা নির্দিষ্ট রেফারেন্স বই খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। শিট, বইটা কোথায় রাখলো এরা? কালকে তো এক্সাম। মাইশা বেশ বিরক্ত হয়ে ওপরের তাকগুলোতে খুঁজছিল। বইটা বেশ উঁচুতে রাখা ছিল, তার হাত সেখানেই পৌঁছাচ্ছিল না। রাব্বি দূর থেকে বিষয়টা খেয়াল করে। সে নিঃশব্দে নিজের চেয়ার ছেড়ে উঠে আসে এবং মাইশার পেছনে গিয়ে দাঁড়ায়। মাইশা আবার লাফিয়ে বইটা ধরার চেষ্টা করতে রাব্বি হাত বাড়িয়ে উপরের তাক থেকে লাল মলাটের মোটা বইটা বের করে আনে। মাইশা চমকে পেছনে ঘোরে। রাব্বি আর মাইশা একদম কাছাকাছি। রাব্বি শান্ত চোখের দিকে তাকিয়ে মাইশা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। এই বইটাই তো খুঁজছিলেন। মাইশা নিজেকে সামলে নেয়। তার ভেতরে অহংকার আর একটা অদ্ভুত অনুভূতির যুদ্ধ শুরু হয়। তোমাকে কে আসতে বলেছে এখানে? আমি নিজেই পারতাম। পারলে তো এতক্ষণে লাফাতেন না। নিন বইটা। রাব্বি বইটা মাইশার দিকে বাড়িয়ে দেয়। মাইশা এক ঝটকায় বইটা রাব্বির হাত থেকে নিয়ে নেয়। ভেবেছো আমি থ্যাঙ্কস বলবো? তুমি আমাকে হেল্প করছো যাতে আমি তোমাকে আর র্যাগিং না করি, রাইট? আমি আপনাকে হেল্প করেছি কারণ আপনি পারছিলেন না। সব কিছুর পেছনে স্বার্থ থাকে না। তোমাদের মতো রাস্তার ছেলেদের সব কাজই স্বার্থ থাকে, আমি খুব ভালো করেই জানি। আপনি সব জানেন, শুধু মানুষকে চিনতে জানেন না। এক্সকিউজ মি। রাব্বি ঘুরে নিজের সিটের দিকে চলে যায়। মাইশা বইটা বুকে জড়িয়ে ধরে রাব্বির যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার অহংকার তাকে ধন্যবাদ বলতে দিল না ঠিকই, কিন্তু রাব্বির এই নীরব ভালো মানুষই তার মনের গভীরে একটা সূক্ষ্ম দাগ কেটে যায়। রাব্বিও নিজের জায়গায় বসে বইয়ের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারে না কেন এই অহংকারী মেয়েটার চারপাশে বারবার তার মনোযোগ আটকে যায়। এইভাবেই দিনের পর দিন অপমান, নীরবতা আর ছোট ছোট অপ্রত্যাশিত মুহূর্তের মধ্যে দিয়ে তাদের দুজনের মাঝে এক অদ্ভুত একতরফা নীরব সম্পর্ক তৈরি হতে থাকে। লাইব্রেরির সেই ঘটনার পর বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায়। দেখতে দেখতে শীতের তীব্রতা কমে প্রকৃতিতে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। এই কয়েক সপ্তাহে রাব্বি আর মাইশার মধ্যে সরাসরি কোনো ঝগড়া হয়নি। মাঝে মাঝে করিডোরে বা ক্লাসে মাইশার সাথে রাব্বির চোখাচোখি হতো। মাইশা আগের মতো চিৎকার করতো না, বরং একটু চুপ করে থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। এতিমখানায় বড় হওয়া রাব্বি জীবনে কখনো কারো ভালোবাসা পায়নি। মাইশার এই হঠাৎ চুপ হয়ে যাওয়া এবং আর চোখে তাকানোটাকে সে সম্পূর্ণ ভুল বুঝে বসে। তার মনে হয় মাইশার অহংকারের আবরণের নিচে হয়তো তার জন্য একটু হলেও নরম জায়গা তৈরি হয়েছে। বসন্তের এক দুপুরবেলা কলেজের মাঠে বিশাল এক কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল রাব্বি, সোহেল আর মমিন। কালকে তাদের কলেজের বিদায় অনুষ্ঠান। দোস্ত, কালকে তো ফেয়ারওয়েল, তুই কি ওই পুরান শার্ট পরেই আসবি নাকি? না রে, টিউশনের জমানো টাকা থেকে কালকে গুলিস্তানে গিয়ে একটা নতুন শার্ট কিনছি, হালকা নীল রঙের। যাক, তাহলে কালকে তোরে অন্তত একটু ভদ্রলোকের মতো লাগবো। কিন্তু তুই বারবার ওই মাঠের দিকে কি দেখতেছস? কই কিছু না তো। কিছু না মানে? আমি তো আধা ঘন্টা ধইরা খেয়াল করতেছি তুই মাইশার দিকে ড্যাব ড্যাব কইরা তাকায় আসস। ঘটনা কি দোস্ত? আচ্ছা, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? মাইশার কিন্তু আজকাল আর আমার সাথে খারাপ ব্যবহার করে না। তো খারাপ ব্যবহার করে না, এর জন্য কি ওরা মেডেল দিয়ে দিবি নাকি? তা না, কিন্তু আমার কেন জানি মনে হয় মেয়েটা উপর দিয়ে যতটা পাষাণ, ভেতর দিয়ে ততটা না। ওর মনের ভিতরে হয়তো অন্য কিছু আছে। কি আছে? বড় লোকে অহংকার আর টাকা ছাড়া ওই মাইয়ার মনে আর কিছু নাই। তোরা বুঝতেছিস না? লাইব্রেরির ওই দিনটার পর থেকে ও আমার দিকে কেমন যেন অন্যভাবে তাকায়। আমার মনে হয় আমাকে পছন্দ করতে শুরু করেছে। কি কস তুই এগুলা? মাথা কি পুরো খারাপ হয়ে গেছে তোর? মাথা খারাপ হবে কেন? একটা মানুষকে আরেকটা মানুষকে ভালোবাসতে পারে না? পারে, কিন্তু তুই থাকিস পাড্ডার টিনের চালে আর ওই মায়া থাকে গুলশানের প্রাসাদে। এই প্রেম কোনো দিন হবে না। ভালোবাসা কি দিনের চাল আর প্রাসাদ থেকে হয় সোহেল? বাস্তবে হয় রে ভাই। তুই যে শার্টটা কালকে গুলিস্তান থেকে কিনছস, ওই শার্টের দামের চেয়ে মাইশার কুকুরের গলার বেল্টের দাম বেশি। টাকা দিয়ে তো আর মন কেনা যায় না। আমার তো মনে হয় ও আমার অভাবটা মেনে নিয়েই আমাকে ভালোবাসবে। দোস্ত, তুই এতিম মানুষ, তোর বাপ মায়ের পরিচয় নাই। তুই শুধু শুধু একটা বড় লোকের বাইয়ের পিছনে পইরা জীবনটা নষ্ট করিস না।
এতিম বলে কি আমার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নাই মোমেন? আমি সারা জীবন শুধু একটু মায়াই করছি। আমার মনে হয় মাইশা আমাকে সেই মায়াটা দিতে পারবে। আরে গাধা, তুই যে এটারে মায়া ভাবতাছস ওইটা হয়তো ওর ইগো। ও হয়তো তোর দেখা হাসে। না, মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। আমি ওর চোখে আমার জন্য একটা সফট কর্নার দেখছি। তাহলে তুই এখন কি করতে চাস? আমি কালকে ফেয়ারওয়েলে সবার সামনে ওকে প্রপোজ করব। তুই কি পাগল হইছস? সবার সামনে প্রপোজ করবি? ওই মাইয়া তোর আসতে রাখবো? ভালোবাসলে এত ভয় পেলে চলে না। আমি আমার মনের কথা ওকে জানাবো, বাকিটা ওর ইচ্ছা। দোস্ত, তুই কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারতাছস। ওই ফাহিম পোলারটা কিন্তু কালকে মাইশার লগেই থাকবো। ফাহিমকে? ও কি মাইশার গার্জিয়ান? আমি তো মাইশার কাছে যাব। আমার বিশ্বাস ও আমাকে ফিরিয়ে দেবে না। তোর কপালে অনেক বড় দুঃখ আছে রাব্বি। আমরা বন্ধু হিসেবে তোর সাবধান করলাম, এরপর তোর যা মন চায় কর। তোরা দেখিস কালকে সব ঠিক হয়ে যাবে। আমার এই একা জীবনের একটা সুন্দর শুরু হবে। রাব্বির চোখে মুখে একটা অদ্ভুত স্বপ্ন চিকচিক করে ওঠে। সোহেল আর মমিন একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারা জানি রাব্বি কতটা জেদি আর আবেগপ্রবণ, তাকে এখন আর বোঝানো যাবে না। পরের দিন সন্ধ্যা। কলেজের অডিটোরিয়াম চোখ ধাঁধানো আলো আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। বিদায় অনুষ্ঠান উপলক্ষে কলেজের সব ছাত্রছাত্রী জমকালো পোশাক পরে এসেছে। রাব্বি তার কেনা নতুন হালকা নীল শার্টটা খুব যত্ন করে ইস্ত্রি করে পরে এসেছে। হাতে একটা তাজা লাল গোলাপ। তার বুক ধুকপুক করছে। অডিটোরিয়ামের একদম মাঝখানে নিজেদের বন্ধুর সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছিল মাইশা। তার পরনে একটা এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি। তাকে আজ সত্যিই রানীর মতো লাগছে। পাশে ফাহিম আর তার বাকি বন্ধুরা জুস খাচ্ছে। রাব্বি একটা দীর্ঘশ্বাস নিয়ে গোলাপটা হাতে শক্ত করে ধরে মাইশার দিকে এগিয়ে যায়। সোহেল আর মমিন দূর থেকে টেনশন নিয়ে তাকিয়ে থাকে। মাইশা, একটু কথা ছিল। হঠাৎ রাব্বির ডাকে মাইশা ঘাড় ঘুরিয়ে তাকায়। ফাহিম এবং মাইশার বাকি বন্ধুরাও কথা থামিয়ে রাব্বির দিকে তাকায়। রাব্বির হাতে গোলাপ দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। তুমি এখানে কি চাও? আর হাতে ওই ফালতু ফুলটা নিয়ে কেন ঘুরছো? ফুলটা ফালতু না, এটা আমি তোমার জন্য এনেছি। হোয়াট, তুই এই ফুল মাইশাকে দিবি? তোর সাহস তো অনেক বেড়ে গেছে ফকিন্নি। আমি আপনার সাথে কথা বলছি না ফাহিম ভাই, আমি মাইশার সাথে কথা বলতে এসেছি। আমার সাথে তোমার কি কথা? আমি তো তোমাকে কলেজের দারোয়ানের চেয়ে বেশি কিছু মনে করি না। আমি জানি আমার টাকা নেই, ক্ষমতা নাই, কিন্তু আমার একটা মন আছে, যে এই মনটা গত কয়েক মাস ধরে শুধু তোমার কথা ভাবে। এক্সকিউজ মি, তুমি কি নেশা করে এসেছো? না, আমি পুরোপুরি সুস্থ মস্তিষ্কে বলছি, আমি তোমাকে ভালোবাসি মাইশা। রাব্বির এই কথাটা বলার সাথে সাথে পুরো অডিটোরিয়ামে যেন পিনপতন নীরবতা নেমে আসে। আশেপাশের সব ছাত্রছাত্রী ভিড় করে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে শুরু করে। কি বললি তুই? তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, আমি জানি তুমি অনেক বড় লোকের মেয়ে, কিন্তু আমি সারা জীবন তোমাকে সুখে রাখার চেষ্টা করব। তুমি কি আমার গোলাপটা নেবে? রাব্বি কাঁপা কাঁপা হাতে গোলাপটা মাইশার দিকে বাড়িয়ে দেয়। মাইশা পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার অহংকারে যেন কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। এত মানুষের সামনে একটা রাস্তার ছেলে তাকে প্রপোজ করছে। সুখে রাখবি? তুই আমাকে সুখে রাখবি? আমার হয়তো প্রাসাদের মতো ভারী নেই, কিন্তু আমার বিশ্বাস আমরা একসাথে। রাব্বির কথা শেষ হওয়ার আগেই মাইশা এক ঝটকায় রাব্বির হাত থেকে গোলাপটা কেড়ে নেয়। তারপরে সবার সামনে ফুলটা মেঝেতে ছুঁড়ে ফেলে নিচের দামি হিল জুতো দিয়ে পিষে দেয়। রাব্বি চমকে ওঠে। সে অবিশ্বাসের দৃষ্টিতে মাটিতে পিষে যাওয়া গোলাপটার দিকে তাকায়। তোর সাহস কি করে হলো এই নোংরা মুখে আমার নাম নেওয়ার? মাইশা, তুমি তো এমন ছিলে না। তুমি তো লাইব্রেরিতে। ঠাস একটা বিকট শব্দে পুরো অডিটোরিয়াম কেঁপে ওঠে। মাইশা তার সর্বশক্তি দিয়ে রাব্বির ডান গালে কষে একটা চর বসিয়ে দিয়েছে। রাব্বির মাথাটা একপাশে ঘুরে যায়। চরের আঘাতে তার গালটা মুহূর্তেই লাল হয়ে যায়। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। লাইব্রেরিতে কি? হ্যাঁ, তুই ভেবেছিস তুই আমাকে একটা বই তুলে দিয়েছিস আর আমি তোর প্রেমে পড়ে গেছি? তুই একটা রাস্তার কুকুর। ভালোবাসা নেবে না সেটা বলে দিতে পারতে, কিন্তু গায়ে হাত তুলে কেন?
কারণ তুই তোর লিমিট ক্রস করেছিস। তুই আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? তোর ওই 2 টাকার শার্ট পরে তুই এসেছিস মাইশা শিকদারকে ভালোবাসতে, হ্যাঁ? টাকা দিয়ে ভালোবাসা মাপা যায় না মাইশা। শ্যাট আপ, একদম চুপ। তোদের মতো ফকিরদের এসব ভালোবাসার কথা মানায় না। তুই কে রে? তোর ব্যাকগ্রাউন্ড কি? আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা সম্মান আছে। কিসের সম্মান? তোর তো মা বাবারই কোনো ঠিক ঠিকানা নেই। তুই তো একটা এতিম, যার নিজের জন্মের কোনো পরিচয় নেই। সে আসছে আমাকে বউ বানাতে। মা বাবার পরিচয় নিয়ে বলা কথাগুলো রাব্বির বুকে যেন তীরের মতো বিঁধে যায়। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। আমাকে অপমান করে, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কথা বলো না। কেন বলবো না? সত্যি কথা শুনতে খারাপ লাগে? তুই একটা নোংরা ড্রেনের পোকা, আর ড্রেনের পোকার জায়গা ড্রেনই হয়, প্রাসাদে না। মাইশা, আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব কি? ওর গায়ে হাত দিস না ফাহিম। ওর গায়ে হাত দিলে হাত নোংরা হয়ে যাবে। ওকে ওর মতো কাঁদতে দে। তুমি আমাকে খুব সুন্দর একটা শিক্ষা দিলে মাইশা। শিক্ষা এখনো শেষ হয়নি। জীবনে আর কোনোদিন যদি আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করিস, আমি তোর চোখ উপড়ে ফেলবো। গেট লস্ট ফ্রম হিয়ার। চারপাশের সবাই রাব্বিকে নিয়ে হাসাহাসি শুরু করে। কেউ কেউ মোবাইল বের করে রাব্বির কাঁদার ভিডিও করছে। রাব্বি আর একটা কথাও বলে না। তার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখের পানিতে তার চারপাশটা ঝাপসা হয়ে আসছে। সে মাথা নিচু করে ভিড় ঠেলে অডিটোরিয়াম থেকে বাইরের দিকে পা বাড়ায়। রাব্বি, তো দাঁড়া। সোহেল আর মমিন রাব্বির পেছন পেছন দৌড়ে আসে, কিন্তু রাব্বি কারো ডাক শোনে না। সে শুধু হাঁটতে থাকে। তার সাজানো স্বপ্নের প্রাসাদটা চোখের সামনে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অডিটোরিয়াম থেকে বের হওয়ার পর রাব্বি আর মেসে ফিরে যায়নি। সে উদ্দেশ্যহীনভাবে ঢাকার রাস্তায় ঘন্টার পর ঘন্টা হেঁটেছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড ঠান্ডায় চারপাশটা কেঁপে উঠছে, কিন্তু রাব্বির সেদিকে কোনো খেয়ালই নেই। গুলিস্তানের একটা ফ্লাইওভারের নিচে এসে দাঁড়ায় সে। তার নতুন নীল শার্টটা বৃষ্টিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। পাশেই একটা পাগল টাইপের লোক ছেঁড়া পলিথিন মাথায় দিয়ে শীতে কাঁপছিল। রাব্বি নিজের ভেজা শার্টের বোতাম খুলতে থাকে। এই নাও চাচা, শার্টটা যদিও ভিজে গেছে, কিন্তু গায়ে জড়ালে হয়তো একটু শীত কমবে। বাবা, তুমি তো নিজে শীতে কাঁপতাছ, আমারে দিয়া দিবা? আমার আর এই শার্টে দরকার নেই চাচা। যে শার্টটা গায়ে দিলে মানুষের সম্মান থাকে না, সেটা দিয়ে আমি কি করব? রাব্বি শার্টটা লোকটার গায়ে জড়িয়ে দেয়। তারপরে সে আবার বৃষ্টির মাঝেই হাঁটতে শুরু করে। হাইওয়ের দিকে এগিয়ে যায় সে। হাঁটতে হাঁটতে সে আকাশের দিকে তাকায়। তার বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট যেন আজ আগ্নেয়গিরির মতন ফেটে পড়তে চাইছে। কি অপরাধ ছিল আমার? এতিম হয়ে জন্মটা কি আমার নিজের হাতের কোনো কাজ ছিল? আমি তো কখনো কারো কাছে নিজের জন্য রাজপ্রাসাদ চাইনি। শুধু একটু মায়া চেয়েছিলাম, একটু ভালোবাসা চেয়েছিলাম। সেটাও কি আমার কপালের জন্য খুব বেশি কিছু ছিল? মাসি ঠিকই বলেছে, আমার কোনো পরিচয় নেই। আমার মা বাবাকে, আমি কোথা থেকে এসেছি আমি কিছুই জানি না। আচ্ছা, গরিব হওয়াটা কি এত বড় পাপ? টাকা নেই বলে কি আমার বুকের ভিতরে কোনো রক্ত মাংসের হৃদয় নেই? কেন আমাকে এত বড় অপমান সহ্য করতে হলো? সে আবার হাঁটতে থাকে। বৃষ্টির তোর আরও বেড়ে গেছে। রাব্বির পা টলছে। সে যেন আর নিজের ভার বইতে পারছে না। মাইশা, তুমি আমাকে শুধু চর মারোনি, তুমি আজ আমাকে প্রমাণ করে দিয়েছো যে এই পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। একটা কুকুরেরও দাম আছে, কিন্তু গরিবের কোনো দাম নেই। রাব্বি বুঝতে পারে না সে কোথায় যাচ্ছে। তার চোখে ভাসছে শুধু মাইশার সেই তাচ্ছিল্য ভরা মুখ আর ছুঁড়ে ফেলা লাল গোলাপটা। রাত প্রায় 12টা বাজে। বৃষ্টির কারণে রাস্তার সিগন্যাল লাইটগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। রাব্বি একটা বড় মোড় পার হওয়ার জন্য হাইওয়ের মাঝখানে চলে আসে। তার মাথায় তখনও মাইশার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। হঠাৎ বাম দিক থেকে একটা মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে ছুটে আসে। ড্রাইভার ব্রেক কষার আগেই ট্রাকের সামনে অংশ সজোরে রাব্বিকে ধাক্কা দেয়। রাব্বি ছিটকে কয়েক হাত দূরে রাস্তার পিচের উপরে গিয়ে পড়ে। তার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে থাকে। ট্রাকটা না থেমে অন্ধকারে মিলিয়ে যায়। বৃষ্টিতে পিচের রাস্তা মুহূর্তেই লাল হয়ে যায়।
আশেপাশের কয়েকটা চায়ের দোকান থেকে লোকজন দৌড়ে ছুটে আসে। আই হাই, পোলাডারে তো মাইরাই ফালাইলো। কেউ একটু দইরা হাসপাতালে নেন ভাই। আরে ভাই, কে নিব? পুলিশ কেস হইয়া গেলে তো জেলের ভাত খাইতে হইব। আপনি বরং পুলিশে কল দেন। হ্যাঁ, কল দেন। হ্যাঁ। সবাই দূর থেকে দেখছে, কেউ কাছে আসছে না। ঠিক সেই সময় সেখানে জ্যামে আটকা পড়ে একটি কালো রঙের মার্সিডিজ গাড়ি। গাড়ির পেছনে সিটে বসেছিলেন সেই বৃদ্ধ যাকে রাপ্পি কিছুদিন আগে বাঁচিয়েছিল। তিনি একটা জরুরি মিটিং শেষ করে হোটেলে ফিরছিলেন। জানালার কাজ নামিয়ে তিনি বাইরে তাকান। ড্রাইভার, সামনে এত জটলা কিসের? গাড়ি চলছে না কেন? স্যার, মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ছেলে রাস্তার মাঝখানে পড়ে আছে। বৃদ্ধ একটু ঝুঁকে সামনের দিকে তাকান। গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার উপরে পড়ে থাকা ছেলেটার মুখটা তার চোখে পড়ে। আরে, এ তো রাব্বি। জলদি গাড়ি থেকে নামো তোমরা, ছেলেটাকে এখনই গাড়িতে তুলতে হবে। বৃদ্ধের সাথে থাকা দুজন সুঠামদেহী বডিগার্ড সাথে সাথে গাড়ি থেকে নেমে আসে। তারা দৌড়ে জটলা সরিয়ে রাব্বির কাছে যায়। স্যার, ওনার তো পালস অনেক দুর্বল, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। 1 সেকেন্ডও দেরি করো না, ওকে সাবধানে তুলে পেছনের সিটে শুয়ে দাও, জলদি। বডিগার্ডরা রাব্বিকে পাঁজাকোলা করে তুলে গাড়িতে নিয়ে আসে। বৃদ্ধ নিজের দামি শুট খুলে রাব্বির মাথার নিচে চেপে ধরেন রক্ত বন্ধ করার জন্য। ড্রাইভার, সবচেয়ে কাছের যেই বড় হাসপাতাল আছে সেখানে চলো, গাড়ি ফুল স্পিডে চালাও। জি স্যার, আমি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাচ্ছি। গাড়ি তীব্র বেগে হাসপাতালের দিকে ছুটতে থাকে। বৃদ্ধ রাব্বির রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। যে ছেলেটা আমাকে রাস্তা থেকে তুলে বাঁচিয়েছিল, আজ তাকেই রাস্তায় এভাবে পড়ে থাকতে হলো। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার কিছু হতে দেব না। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। ঢাকা শহরের শীর্ষে প্রাইভেট হাসপাতালের আইসিইউর বাইরে থমথমে পরিবেশ। বৃদ্ধ হাসপাতালের করিডরে পায়চারি করছেন। তার সাথে আরও কয়েকজন শুট পরা বিদেশি এবং দেশি লোক এসে যোগ দিয়েছে। কিছুক্ষণ পর আইসিইউর দরজা খুলে একজন সিনিয়র সার্জন বেরিয়ে আসেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এক্সকিউজ মি, পেশেন্টের গার্জিয়ান কে আছেন এখানে? আমি আছি ডক্টর, বলুন আমার ছেলেটার কি অবস্থা? ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। মাথার খুলির একটা অংশ ফ্র্যাকচার হয়েছে, তাছাড়া ইন্টারনাল ব্লিডিং অনেক বেশি। আপনি যা করার করুন ডক্টর, টাকার কোনো চিন্তা করবেন না। দেখুন, এটা শুধু টাকার বিষয় না, ওনার ব্রেইনে যে ড্যামেজ হয়েছে তার জন্য অত্যন্ত অ্যাডভান্স নিউরোসার্জারি প্রয়োজন, যা বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব নয়। তাহলে ওকে বাঁচানোর উপায় কি? ওনাকে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বাইরে নিয়ে যেতে হবে, কিন্তু ওনার বাঁচার সম্ভাবনা মাত্র 10%। সার্জনের কথা শুনে বৃদ্ধের চোয়াল শক্ত হয়ে যায়। তিনি নিজের পিএকে ইশারা করেন। পিএর সাথে সাথে একটা ফাইল এগিয়ে দেয়। ডক্টর, আপনারা শুধু আগামী 6 ঘন্টার জন্য ওকে স্টেবল রাখুন, বাকি ব্যবস্থা আমি করছি। আমি বুঝতে পারছি না আপনারা কে। একটা আননোন পেশেন্টের জন্য আপনারা এত বড় রিস্ক কেন নিচ্ছেন? বৃদ্ধ তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে সার্জনের হাতে দেন। সার্জন কার্ডের নামটা দেখে চমকে ওঠেন। মিস্টার চৌধুরী, আপনি আমেরিকার গ্লোবাল ইনভেস্টমেন্টের সিইও মিস্টার চৌধুরী? হ্যাঁ ডক্টর, আমি সেই চৌধুরী। আর ভেতরে যে ছেলেটা শুয়ে আছে সে আমার নিজের জীবনের চেয়েও দামি। কিন্তু স্যার, ওনার তো কোনো আত্মীয় স্বজন নেই, উনি তো... আজ থেকে আমি ওর বাবা, আমি ওর সব। এই ছেলেটা একদিন আমাকে রাস্তা থেকে তুলে বাঁচিয়েছিল। আজ আমি আমার সব সম্পদ দিয়ে হলেও তাকে বাঁচাবো। জি স্যার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে স্টেবল রাখার। জর্জ, তুমি এখনই নিউ ইয়র্কে কল করো। আমার পার্সোনাল মেডিকেল টিম সহ একটা এয়ার অ্যাম্বুলেন্স যেন আগামী 3 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফ্লাই করে। ইয়েস বস, আমি এখনই স্যাটেলাইট কল করছি, সব অ্যারেঞ্জ হয়ে যাবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে একটা চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আমেরিকান মেডিকেল টিমের সদস্যরা রাব্বিকে লাইফ সাপোর্টে করে ট্রেচারে করে প্লেনের ভেতরে নিয়ে যাচ্ছে। মিস্টার চৌধুরী প্লেনে ওঠার আগে একবার পেছনের দিকে ফিরে তাকান। তার চোখে একটা দৃঢ় প্রতিজ্ঞা। এই দেশ তোমাকে অনেক কষ্ট দিয়েছে রাব্বি, তুমি ফিরে আসবে।
কিন্তু একজন দুর্বল এতিম ছেলে হিসেবে নয়, একজন রাজা হিসেবে। এয়ার অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বিকট শব্দ করে প্লেনটি রানওয়ে ছেড়ে আকাশের দিকে উড়ে যায়। ঠিক সেই সময়ে অন্যদিকে ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে মাইশা তার বন্ধুদের নিয়ে পার্টি করছিল। টেবিলে অনেক দামি খাবার আর ড্রিঙ্কস সাজানো। মাইশা হাসতে হাসতে ফাহিমের সাথে গল্প করছে। কালকে অডিটোরিয়ামে যা মজা হইল না মাইশা, ওই ফকিরটার মুখটা দেখার মতন ছিল। আরে বাদ দে তো ওই ফকিরনিটার কথা। ও আমার লাইফের একটা ডাস্টবিনের ময়লা ছাড়া আর কিছুই না। তুই কিন্তু চরটা একদম পারফেক্ট জায়গায় দিছিস। ওর মনে হয় আজকে সকালেও গাল ব্যথা করছিল। যাই হোক, ওর চ্যাপ্টার এখানেই ক্লোজড। চল আমরা আমাদের ইউকেন্ড ট্রিপ নিয়ে প্ল্যান করি। এবার কিন্তু আমরা বালি যাব। মাইশা হাসতে হাসতে তার কোল্ড কফিতে চুমুক দেয়। তার বিন্দু মাত্র ধারণা নেই যে তার অহংকারের বলি হয়ে একটা নিরীহ ছেলের জীবন আজ মৃত্যুর মুখে। দুজনের ভাগ্য দুটি সম্পূর্ণ বিপরীত দিকে মোড় নিয়েছে। একজন মৃত্যুর সাথে লড়ে নতুন জীবনের দিকে উড়ে যাচ্ছে, আর অন্যজন নিজের অহংকারের অন্ধকারে আরও গভীরে তলিয়ে যাচ্ছে। সময়ের চাকা কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে দীর্ঘ 5টি বছর পার হয়ে যায়। এই 5 বছরে রাব্বির জীবনের উপর দিয়ে এক ভয়ানক ঝড় বয়ে গেছে। আমেরিকা যাওয়ার পর প্রথম 1 মাস রাব্বি কোমায় ছিল। তার ব্রেইনের মারাত্মক সার্জারি হয়। জ্ঞান ফেরার পর থেকে সে জানতে পারে তার শরীরের ডান পাশটা প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু মিস্টার চৌধুরী তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েননি। তিনি রাব্বিকে নিজের ছেলের পরিচয়ে দত্তক নেন। শুরু হয় রাব্বির ঘুরে দাঁড়ানোর অমানসিক লড়াই। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফিজিওথেরাপি, জিমের কঠোর পরিশ্রম আর যন্ত্রণায় চিৎকার করে কাটার দিনগুলো পার করেছে সে। নিজের ভাঙা শরীরটাকে তিলে তিলে আবার গড়ে তুলেছে। পাশাপাশি চলেছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টের পড়াশোনা। এতিমখানার সেই সাদাসিধে রাব্বি আজ আর নেই। তার জায়গায় জন্ম নিয়েছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, আত্মবিশ্বাসী এক নতুন মানুষ, যে আজ আমেরিকান গ্লোবাল ইনভেস্টমেন্টের সিইও। নিউ ইয়র্কের ম্যানহ্যাটন। শীতের সকাল। মিস্টার চৌধুরীর রাজকীয় ম্যানশনের ডাইনিং স্পেসে সকালের নাস্তা সাজানো হয়েছে। রাব্বি সিঁড়ি দিয়ে নেমে আসে। তার পরনে কালো রঙের আরমানি স্যুট, হাতে কবজিতে চকচক করছে রোলেক্স ঘড়ি, জিম করা সুঠাম শরীর, চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ। রাব্বি বাবা এদিকে আয়, তোর জুসটা এখনো টেবিলে পড়ে আছে। মা, আমার তো আজ লেট হয়ে যাচ্ছে। 9:30 একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিংয়ের জায়গায় মিটিং থাকবে, তুই আগে এসে চুপচাপ এখানে বস। খালি পেটে আমি তোকে এক পাও বাহিরে ফেলতে দেব না। রাব্বি হাসতে হাসতে ডাইনিংয়ের চেয়ারে বসে। সে এই পরিবারটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আচ্ছা বাবা, মা কি আমাকে এখনো সেই ছোট বাচ্চা মনে করে? এই বিশাল কোম্পানির সিইও আমি, আর মা আমাকে ধমক দিয়ে টেবিলে বসিয়ে দিল। এই বাড়িতে কোম্পানির সিওটিও বলে কিছু নেই বাবা। তোর মায়ের রাজত্বে তুই শুধু একটা ছেলে। মিসেস চৌধুরী নিজের হাতে একটা স্যান্ডউইচ রাব্বির মুখের কাছে ধরেন। রাব্বি হাসি মুখে সেটা খেয়ে নেয়। এত বড় অফিসার হয়েছিস তা আমার কি? সময় মতো না খেলে যে তোর মাথা ব্যথা শুরু হয়, সেটা কি তোর খেয়াল থাকে? থাকবে মা, এখন থেকে খেয়াল থাকবে। আচ্ছা, তোমার এই আদরের মেয়ে সারা কোথায়? মহারানীর কি এখনো ঘুম ভাঙেনি? ঠিক তখনই পেছন থেকে সারা দৌড়ে আসে, পরনে কিউট একটা হুডি। সে এসেই রাব্বির প্লেট থেকে একটা অ্যাপেলের টুকরো তুলে নিয়ে মুখে পুরে দেয়। মহারানী অনেক আগেই উঠেছে, তুমি বরং তোমার নিজের চিন্তা করো ভাইয়া। এই মেয়ে, তুই আমার প্লেট থেকে খাবার নিলি কেন? তোর নিজের প্লেট নেই? না নেই, তোমার প্লেট থেকে চুরি করে খেতে আমার বেশ ভালো লাগে। তুমি কি করবে? মা, তুমি কিন্তু তোমার মেয়েকে একদম মাথায় তুলেছ। দেখো সে আমার সাথে কেমন বেয়াদবি করছে। তোরা ভাই বোন মিলে সকাল সকাল এই ঝগড়াটা না করলে কি তোদের খাবার হজম হয় না? মা তুমি ওকে বকা দাও তো, ভাইয়া সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকে। কাল রাতেও দেখেছি ল্যাপটপ নিয়ে বসে আছে। আমার কাজ আমি করবো না তো কে করবে? তোর মতো সারাদিন নেটফ্লিক্স দেখলে তো আর কোম্পানি চলবে না। আমি নেটফ্লিক্স দেখি কারণ আমি লাইফ এনজয় করি, আর তুমি একটা বোরিং মানুষ। সারা ঠিকই বলেছে রাব্বি, তুই আজকাল অনেক বেশি
ওয়ার্কহলিক হয়ে গেছিস, একটু রিল্যাক্স কর। বাবা আজকের মিটিংটা খুব জরুরি। ইউরোপের ইনভেস্টমেন্ট প্রজেক্টটা ফাইনাল করতে হবে। ভাইয়া তুমি এত কাজ না করে বরং একটা সুন্দর বাংলাদেশি মেয়েদিকে বিয়ে করে ফেলো। আমার একটা কিউট ভাবি দরকার। তোর তো আজকাল কথা অনেক বেড়ে গেছে স্যারা। বিয়ে করার এত শখ থাকলে তুই নিজে করে ফেল। আমার তো বয়স হয়নি, আর তোমার তো বয়স পেরিয়েই যাচ্ছে। পরে কিন্তু আর কেউ তোমাকে পছন্দ করবে না। আমাকে পছন্দ করার মানুষের অভাব নেই, তুই নিজের চরকায় তেল দে। এত অহংকার ভালো না বলে দিলাম। সারা মুখ বাঁকিয়ে নিজের চেয়ারে বসে। রাব্বি সারার চুলগুলো একটু এলোমেলো করে দেয়। আচ্ছা ঠিক আছে মহারানী, এবার রাগ কমাও। বিকেলে ফেরার সময় তোমার জন্য তোমার পছন্দের চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? সত্যি তো? ভুলে গেলে কিন্তু আমি কাল থেকে তোমার সাথে কথাই বলবো না। একদম বলবো না। মা, আমি তাহলে এখন বের হচ্ছি। জজ বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সাবধানে যাস বাবা, আর লাঞ্চটা ঠিক মতো করিস কিন্তু। রাব্বি মায়ের কপালে একটা চুমু খেয়ে দ্রুত পায়ে ম্যানশনের বাইরে বেরিয়ে যায়। তার জন্য কালো রঙের একটা মেবাক গাড়ি অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আমেরিকান গ্লোবাল ইনভেস্টমেন্টের বিশাল হেডকোয়ার্টার হাইটেক বোর্ডরুমে একটা সিরিয়াস মিটিং চলছে। রাব্বি প্রজেক্টরের দিকে তাকিয়ে ইনভেস্টরদের সামনে খুব নিখুঁতভাবে প্রেজেন্টেশন দিচ্ছে। তার গলার স্বর অত্যন্ত গভীর এবং প্রফেশনাল। আপনারা যদি এই গ্রাফটা খেয়াল করেন তাহলে দেখবেন গত 3 দিন কোয়ার্টারে আমাদের প্রফিট মার্জিন 15% বেড়েছে। কিন্তু মিস্টার চৌধুরী, ইউরোপের মার্কেটে তো এখন একটা আনস্টেবল অবস্থা চলছে, সেখানে ইনভেস্ট করাটা কি রিস্কি হবে না? বিজনেস মানে রিস্ক মিস্টার স্মিথ, তবে আমরা রিস্ক নিচ্ছি ক্যালকুলেটেড ওয়েতে। আমাদের লোকাল পার্টনাররা ব্যাকআপ সাপোর্ট দিতে প্রস্তুত। রাব্বি কথা শেষ করার আগেই বোর্ডরুমের দরজা খুলে দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে রাব্বির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জর্জ। তার হাতে একটা লাল রঙের ফাইল। এক্সকিউজ মি স্যার, আই অ্যাম রিয়েলি সরি টু ইন্টারাপ্ট, কিন্তু ঢাকা থেকে একটা ইমার্জেন্সি মেসেজ আছে। কি মেসেজ জর্জ? তুমি তো জানো আমি মিটিংয়ের মাঝখানে ডিস্টার্বনেস পছন্দ করি না। আই নো স্যার, কিন্তু বাংলাদেশে আমাদের যে মেগা সিটি প্রজেক্টের কাজ চলছিল সেটা আজ সকালে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে? ওখানে তো আমাদের 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। কে বন্ধ করেছে? লোকাল একজন বিজনেসম্যান লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। তারা বলছে ওই জমির একটা অংশের মালিকানা তাদের। রাব্বির কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে জর্জের হাত থেকে ফাইলটা নিয়ে দ্রুত চোখ বুলাতে থাকে। এটা তো সম্পূর্ণ ফেক ক্লেম। জমি কেনার সময় আমার সব পেপারস 3 বার ভেরিফাই করেছিলাম। স্যার, লোকটা পলিটিক্যালি অনেক পাওয়ারফুল। সে লোকাল কোর্ট থেকে একটা স্টে অর্ডার বের করে এনেছে। লোকটার নাম কি জর্জ? কোন কোম্পানি এই ঝামেলা করেছে? শিকদার গ্রুপ স্যার, আর মালিকের নাম হলো মিস্টার আরমান শিকদার। শিকদার নামটা শোনা মাত্রই রাব্বির হাত এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার চোখের সামনে 5 বছর আগের সেই বৃষ্টি ভেজা রাত আর অপমানের দৃশ্যগুলো ভেসে ওঠে। শিকদার গ্রুপ? তুমি শিওর জর্জ? ইয়েস স্যার, এই যে তাদের লিগ্যাল নোটিশের কপি। রাব্বির ঠোঁটের কোণে একটা রহস্যময় শীতল হাসি ফুটে ওঠে। সে ফাইলটা বন্ধ করে টেবিলের উপরে রাখে। জর্জ, তুমি মিটিংটা ক্যান্সেল করো আর লিগ্যাল টিমকে আমার কেবিন আসতে বলো। ওকে স্যার। কিছুক্ষণ পর রাব্বি তার নিজের বিলাসবহুল কেবিনে বসে আছে। মিস্টার চৌধুরী সেখানে প্রবেশ করেন। কি হয়েছে রাব্বি? জর্জ আমাকে বলল বাংলাদেশ প্রজেক্টে নাকি অনেক বড় ঝামেলা হয়েছে। হ্যাঁ বাবা, শিকদার গ্রুপ আমাদের প্রজেক্টে স্টে অর্ডার লাগিয়েছে। এই আরমান শিকদার লোকটা তো সুবিধার না। আমি শুনেছি সে লোকাল মাস্তানার পলিটিক্স ব্যবহার করে মানুষের ব্যবসা দখল করে। লোকটা হয়তো ভুলে গেছে বাবা, সে এবার কাদের প্রজেক্টে হাত দিয়েছে। আমেরিকান গ্লোবাল ইনভেস্টমেন্ট কোনো পাড়ার দোকান না। আমাদের লিগ্যাল টিমকে বলো এখনই কড়া স্টেপ নিতে, দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টে যাব। বাবা তুমি টেনশন নিও না, লিগ্যাল টিম তাদের কাজ করবে। তবে আমার মনে হয় এই ব্যাপারটা আমাকে নিজে গিয়ে হ্যান্ডেল করতে হবে। তুই নিজে বাংলাদেশে যাবি এত বছর পর? হ্যাঁ বাবা, আমার নিজের কিছু পুরনো হিসাব মেটানোর বাকি আছে, সেখানে সময় এসেছে সেই হিসাবগুলো ক্লিয়ার করার। তোর চোখের দৃষ্টি আমার ভালো লাগছে না রাব্বি। তুই কোনো ইমোশনাল ডিসিশন নিছিস না তো? না বাবা, আমি এখন আর সেই ইমোশনাল রাব্বি নই।
তুমি নিশ্চিন্তে থাকো, আমি আমাদের প্রজেক্ট ক্লিয়ার করে ফিরবো। ঠিক আছে, তুই জর্জকে বল তোর ফ্লাইটের ব্যবস্থা করতে, সাথে হাই সিকিউরিটি যেন থাকে। রাব্বি মাথা নেড়ে সম্মতি জানায়। তার চোখের দৃষ্টিতে এখন প্রতিশোধ নয়, বরং নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার একটা নীরব জেদ। 3 দিন পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ভিআইপি টার্মিনালের বাইরে 4টি কালো রঙের এসইউভি এবং একটা মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে আছে। চারপাশে কড়া প্রোটোকল আর বডিগার্ড। প্রাইভেট জেট থেকে নেমে ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসে রাব্বি। চোখে কালো সানগ্লাস, পরনের ডার্ক নেভি ব্লু শার্ট। তার হাতার স্টাইল একটা অন্যরকম গাম্ভীর্য। ঠিক সেই সময়ে এয়ারপোর্টের অ্যারাইভাল গেটের বাইরে দাঁড়িয়েছিল মাইশা। সে তার এক কাজিনকে রিসিভ করতে এসেছে। ঠিক সেই সময়ে এয়ারপোর্টের অ্যারাইভাল গেটের বাইরে দাঁড়িয়েছিল মাইশা। সে তার এক কাজিনকে রিসিভ করতে এসেছে। 5 বছরে মাইশার অহংকার বিন্দু পরিমাণও কমেনি, বরং তার সাজ পোশাক আর হাবভাবে আভিজাত্যের মাত্রা আরও বেড়েছে। উফ ফাহিম, আমি আর কতক্ষণ এই লোকাল মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকবো? ওর ফ্লাইট কি এখনো ল্যান্ড করেনি? করছে মনে হয়। তুই এত হাইপার হচ্ছিস কেন মাইশা? একটু ওয়েট কর। ওয়েট করব? চারপাশের পরিবেশ দেখেছিস কি জঘন্য, একদম দম বন্ধ হয়ে আসছে। রাব্বি তার বডিগার্ড পরিবেষ্টিত হয়ে ঠিক সেই ভিড়ের পাশ দিয়েই নিজের গাড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎ ভিড়ের মাঝে রাব্বির চোখ পড়ে মাইশার উপর। রাব্বির পা 1 সেকেন্ডের জন্য থেমে যায়। 5 বছর আগের সেই অডিটোরিয়ামের ঘটনাটা তার মনের পর্দায় ভেসে ওঠে। মাইশার সেই ছুরি মারা চর আর এতিম বলে করা অপমানগুলো যেন আবার তার কানে বাজতে শুরু করে। রাব্বির চোয়াল শক্ত হয়ে আসে, মুষ্টিবদ্ধ হাতটা একবার কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়। সে মাইশার দিকে এগিয়ে যায় না, বরং তার ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। এই মেয়েটার জন্য সে একদিন রাস্তায় কেঁদেছিল, এটা ভেবে আজ তার নিজেরই হাসি পাচ্ছে। রাব্বি চোখ ফিরিয়ে নেয় এবং অত্যন্ত শান্তভাবে হেঁটে গিয়ে নিজের মার্সিডিজ গাড়িতে উঠে বসে। বডিগার্ডরা সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। গাড়ির কনভয় যখন মাইশার পাশ দিয়ে হুশ করে বেরিয়ে যাচ্ছিল, তখন মাইশার চোখ যায় সেই রাজকীয় গাড়ির বহরের দিকে। ফাহিম, ওই গাড়িগুলো কার রে? এত সিকিউরিটি নিয়ে কে আসলো? মনে হয় বড় কোনো ফরেন ডেলিগেট বা মিনিস্টার হবে। আমাদের দেশের তো কেউ মনে হচ্ছে না। সে যাই হোক, স্টাইল আছে লোকটার। দেখলি না একটা মানুষের জন্য পুরো রাস্তা কিভাবে ক্লিয়ার করে দিল? তুই আবার ওই দিকে তাকায় আছিস কেন? তোর কাজিনের ফ্লাইট মনে হয় এসে গেছে, ওই দেখ। মাইশা কাজিনের দিকে এগিয়ে যায়। সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি একটু আগে যে ভিআইপি লোকটাকে দেখে সে মুগ্ধ হলো, সেই লোকটাই হলো 5 বছর আগে সেই ক্ষেত রাব্বি। রাত 10টা। গুলশানের সবচাইতে বিলাসবহুল একটি পেন্ট হাউস। রাব্বির জন্য এটা আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল। ব্যালকনির কাচের দরজা খোলা। ঢাকা শহরের রাতের আলো ঝিকমিক করছে। বাতাস বেশ ঠান্ডা। রাব্বি রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার এক হাতে কফির মগ। সে নিস্তব্ধভাবে শহরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখন জর্জ একটা মোটা ফাইল হাতে নিয়ে ব্যালকনিতে আসে। স্যার, আপনি যা যা ইনফরমেশন চেয়েছিলেন সব এই ফাইলে আছে। শিকদার গ্রুপের ডিটেলস। ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন এখন জর্জ? তেমন ভালো না স্যার, অনেকগুলো ব্যাংক লোন ডিফল্ট করেছে। আমাদের প্রজেক্টটা আটকে দিয়ে তারা আসলে ব্ল্যাকমেল করে কিছু টাকা খসাতে চাইছে। খুব সস্তা চাল, ওরা জানে না কার সাথে খেলতে নেমেছে। ফাইলটা টেবিলের উপর রাখো, তুমি কি রেস্ট নাও। গুড নাইট স্যার। জর্জ চলে যাওয়ার পর রাব্বি ভেতরে এসে কাউন্টারের উপরে রাখা ফাইলটা খোলে। প্রথম পেজেই আরমান শিকদারের ছবি। পেজ উল্টাতেই পরের পেজে বোর্ড অব ডিরেক্টরসের লিস্টে মাইশার একটি ছবি জ্বলজ্বল করছে। মাইশার ছবির দিকে তাকিয়ে রাব্বির চোখে এক অদ্ভুত শীতল দৃষ্টি ফুটে ওঠে। তুমি আমাকে আমার দারিদ্র্যের জন্য অপমান করেছিলে মাইশা। আমার মা বাবা নেই বলে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে। রাব্বি কফির মগটা টেবিলে রাখে। সে মাইশার ছবির উপরে হাত বোলায় না, বরং ফাইলটা একটু দূরে সরিয়ে দেয়। আজ তোমার বাবার কোম্পানি আমার দয়ায় বেঁচে আছে। আমি চাইলে এক রাতেই তোমাদের রাস্তায় বসে দিতে পারি।
রাব্বি আবার ব্যালকনির দিকে হাঁটে। তার চেহারায় তীব্র জেদ আর কনফিডেন্স। কিন্তু না, আমি তোমাকে ধ্বংস করব না মাইশা। ধ্বংস তো শত্রুকে করতে হয়। আমি তোমাকে তোমার নিজের অহংকারের আয়নায় তোমার আসল চেহারা দেখাবো। ঢাকা শহরের আকাশে একটা বিজলি চমকে ওঠে। রাব্বি জানে কাল সকাল থেকে শিকদার গ্রুপের সাথে এমন এক নীরব যুদ্ধ শুরু হবে যার জন্য মাইশা বা তার পরিবার মোটেও প্রস্তুত নয়। পরের দিন ঢাকা শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল। শিকদার গ্রুপের বিশাল 25 তলা ভবনের টপ ফ্লোরে আজ যেন রণক্ষেত্র চলছে। মিস্টার আরমান শিকদারের ড্রয়িং রুমে উত্তেজনার পারদ তুঙ্গে। শিকদার সাহেবের বিশ্বস্ত ম্যানেজার আজমল সাহেব ঘাম মুছতে মুছতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছেন। শিকদার সাহেব জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রাগে কাঁপছেন। আজমল, তুমি কি নিশ্চিন্ত যে ওই আমেরিকান কোম্পানি এই নোটিশ পাঠিয়েছে? জি স্যার, শুধু নোটিশ না, তারা আমাদের পরিবেশ ছাড়পত্র আর জমির মিউটেশন নিয়ে এমন সব প্রশ্ন তুলেছে যা লজিক্যালি কাটানো খুব কঠিন। কারা এরা? হঠাৎ কোথা থেকে আসলো এই আমেরিকান গ্লোবাল ইনভেস্টমেন্ট? তাদের সিইও মিস্টার রাব্বি চৌধুরী এখন ঢাকাতে আছেন। আজ সকালেই তিনি রাজুক এবং ইনভেস্টমেন্ট বোর্ডে মিটিং করেছেন। চৌধুরী, এই লোকটার সাথে কি আমাদের কোনো পুরনো শত্রুতা আছে? তেমনটা কিছু দেখছি না স্যার, তবে তারা আমাদের গ্রিন সিটি প্রজেক্টের কাজ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কোর্ট অর্ডারের মাধ্যমে। স্যার, অসম্ভব! এই প্রজেক্ট আমার 500 কোটি টাকা আটকে আছে। আজই ওই রাব্বি চৌধুরীর সাথে আমার অ্যাপার্টমেন্ট করো। ওনার অফিস থেকে জানানো হয়েছে তিনি খুব ব্যস্ত, তবে কাল দুপুরে ওনার সাথে গুলশানে একটি 5 তারা হোটেলে দেখা করার সুযোগ হতে পারে। ঠিক আছে, যে কোনো মূল্যে এই জট খুলতে হবে। দরকার হলে তাকে শেয়ার অফার করো। অন্যদিকে গুলশানের সেই বিলাসবহুল হোটেলে যখন মধ্যাহ্নভোজের প্রস্তুতি চলছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিশাল ডাইনিং হলটি আজ খুব জমকালো লাগছে। মাইশা তার পুরনো বন্ধু ফাহিম আর নাবিলাকে নিয়ে একটি কর্নার টেবিলে বসে আছে। তাদের পরনে অত্যন্ত দামি এবং ফ্যাশনেবল পোশাক। ফাহিম, ড্যাড আজকে খুব আপসেট। কোনো এক নতুন কোম্পানি নাকি আমাদের প্রজেক্টে ঝামেলা করেছে। আরে ধুর, সিকেন্দার আঙ্কেলকে চেনে না এমন কে আছে এই দেশে? এইগুলো জাস্ট কিছু টাকা খাওয়ার ধান্দা। কিন্তু মাইশা, আমি শুনলাম এই কোম্পানিটা নাকি অনেক বড়। আমেরিকানরা সহজে ছাড় দেয় না। ছাড় দিতে বাধ্য হবে। ড্যাড যখন পলিটিক্যাল প্রেশার দিবে তখন দেখবি আমেরিকানরা পালানোর পথই পাবে না। ঠিক তখনই রেস্টুরেন্টের মেইন গেট দিয়ে প্রবেশ করে একদল সুঠামদেহী বডিগার্ড। তাদের মাঝখানে অত্যন্ত ধীর স্থিরভাবে হেঁটে আসছেন রাব্বি। রাব্বির পরনে অ্যাশ কালারের একটা 3 পিস স্যুট। তার ব্যক্তিত্বের ভারে পুরো রেস্টুরেন্টের মানুষ একবারের জন্য হলেও তার দিকে তাকাতে বাধ্য হচ্ছে। ওয়াও, এই লোকটাকে, লুক অ্যাট দ্য টরা। ফরেন ডেলিগেট হবে হয়তো, সাথে তো অনেক সিকিউরিটি। মাইশা কফিতে চুমুক দিতে গিয়ে থেমে যায়। লোকটাকে চেনা চেনা লাগছে কেন? সে তার সানগ্লাসটা কপালে তুলে চোখ সরু করে তাকায়। ফাহিম, এই লোকটা কি সেই? মাইশা কথা শেষ করতে পারে না। রাব্বি তার টেবিলের খুব কাছে দিয়ে হেঁটে যাচ্ছিল তার ক্লায়েন্টদের সাথে। রাব্বি আর মাইশার দূরত্ব এখন মাত্র 3 ফুট। মাইশা তার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। রাব্বি, তুমি এখানে? রাব্বি এক মুহূর্তের জন্য থামে। সে অত্যন্ত শান্তভাবে ঘাড় ঘুরিয়ে মাইশার দিকে তাকায়। তার চোখে কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, আছে কেবল এক অদ্ভুত শীতলতা। রাব্বি এমনভাবে মাইশার দিকে তাকালো যেন সে কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং দেয়ালের একটা সাধারণ ছবি দেখছে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? ড্রামা করো না রাব্বি, আমি মাইশা। তুমি কি আমাকে চিনতে পারছো না? রাব্বি তার ক্লায়েন্টের দিকে তাকিয়ে হালকা হাসলো, যেন কোনো বিরক্তিকর বিষয় নিয়ে কথা বলছে। আই এম সরি মিস, আমি মনে হয় আপনাকে আগে কখনো দেখ। মিস্টার স্মিথ, চলুন আমাদের টেবিল ওইদিকে। হোয়াট? তুমি আমাকে চিনতে পারছো না? 5 বছর আগে তুমি। মাইশা রাব্বির দিকে এক কদম এগিয়ে যেতেই দুইজন বডিগার্ড অত্যন্ত ভদ্রভাবে হাত বাড়িয়ে তাকে আটকে দেয়। সরি ম্যাম, মিস্টার চৌধুরীর সাথে কথা বলতে হলে আপনার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। মিস্টার চৌধুরী,
ও তো রাব্বি, আর তোমরা আমাকে আটকানোর কে? হেই, তোমরা জানো ও কার মেয়ে? ও রাস্তা ছাড়ো। উই আর জাস্ট ডুইং আওয়ার জব, প্লিজ স্টে ব্যাক ম্যাম। রাব্বি একবারের জন্য পিছনে ফিরে তাকালো না। সে তার সঙ্গীদের নিয়ে ভিআইপি জোনের দিকে চলে যায়। মাইশা রেগে কাঁপতে কাঁপতে নিজের চেয়ারে ধপ করে বসে পড়ে। তার ইগোতে এক বিশাল আঘাত লেগেছে। ফাহিম, দেখেছিস ও কি করলো? ও আমাকে ইগনোর করলো। মাইশা, আমার তো মনে হয় এটা সেই ছেলেটা না, এ তো অনেক বড় কেউ মনে হচ্ছে। না, আমি নিশ্চিত এটা সেই রাব্বি। ওই চোখ, ওই চেহারা, কিন্তু ও আমাকে না চেনার ভান করলো কিভাবে? মাইশা আর লাঞ্চ করতে পারল না। তার মাথায় শুধু ঘুরছে রাব্বির সেই অবহেলার চাহনি। রাত 11টা। রাব্বি সেখানে তার ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে ফিরে আসে। গুলশানের পেইন্ট হাউসে রাব্বি তার ল্যাপটপ নিয়ে ব্যালকনির সোফায় বসে আছে। সামনে আইপ্যাড স্ট্যান্ডে ভিডিও কল চলছে। ভাইয়া, তোমার খবর কি? ঢাকায় গিয়ে কি আমাদের ভুলে গেছো? বলবো কেন রে, এই তো কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। ব্যস্ত তো থাকবা, তবে আম্মু কিন্তু সারাক্ষণ তোমার কথা বলে। তুমি ঠিকমতো খাচ্ছ তো? রাব্বি, আমি শুনলাম ঢাকায় নাকি অনেক মশা। তুই কি কয়েল বা ওডোমস সাথে নিয়েছিস? মা, আমি এখন আর সেই পুরনো ঢাকার মেসে থাকি না, এখানে অনেক প্রোটেকশন আছে। ভাইয়া ওসব বাদ দাও। আম্মু না আজকে একজনের ছবি দেখালো, অনেক কিউট একটা মেয়ে। তুমি বলো তো আমি তাকে ভাবি বলে ডাকবো কিনা? সারা, তুই কি শুরু করলি? আমি এখানে একটা বড় প্রজেক্টের জামালায় মেটাতে আসছি, আর তুই বিয়ের আলাপ তুলছিস। ঝামেলা মেটাতে মেটাতে যদি কোনো বাংলাদেশি মেয়ে তোমার প্রেমে পড়ে যায় তখন কি হবে? প্রেম টেম আমার জন্য না সারা, তুই বরং নিজের পড়াশোনায় মন দে। তুমি একটা আস্ত পাথর। আচ্ছা শোনো, আম্মু বিরিয়ানি রান্না করেছে, তোমাকে অনেক মিস করছি। আমিও তোমাদের মিস করছি। মা, তোমরা খেয়ে নাও, আমি কাল সকালে আবার ফোন করব। সাবধানে থাকিস বাবা, আর বেশি রাত জাগিস না। কলটা কেটে দেওয়ার পর রাব্বি ল্যাপটপটা বন্ধ করে দেয়। সে রাতের নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগে সারার হাসি আর মায়ের আদর তাকে অনেক শান্তি দিয়েছিল, কিন্তু কেন যেন আজ মাইশাকে দেখার পর থেকে তার মনের ভেতর একটা পুরনো চাপা ব্যথা নড়াচড়া করছে। সে 5 বছর আগের সেই বৃষ্টির রাতের কথা ভাবে, যখন সে ড্রেনের পাশে পড়েছিল। আজ সে সব পেয়েছে, কিন্তু সেই অপমানের স্মৃতিগুলো যেন এখনও তার শরীরে চাবুকের মতো লেগে রয়েছে। এইভাবেই 3 দিন পর হোটেল রেডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে একটি বিশাল কর্পোরেট ইভেন্ট চলছে। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা আজ এখানে আমন্ত্রিত। রাব্বি আজ এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। সবাই তার সাথে একটু কথা বলার জন্য বা একটি হ্যান্ডশেক করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বলরুমের গেট দিয়ে প্রবেশ করেন মিস্টার শিকদার এবং তার মেয়ে মাইশা। মাইশা আজ খুব দামি একটা শাড়ি পরেছে, যাতে তাকে অনেক বেশি অভিজাত দেখায়। শিকদার সাহেব সোজা রাব্বির দিকে এগিয়ে যান, তার মুখে একটা কাঁচুমাচু হাসি। আসসালামু আলাইকুম মিস্টার চৌধুরী, আমি আরমান শিকদার গ্রুপের চেয়ারম্যান। রাব্বি তার জুসের গ্লাস হাতে নিয়ে হালকা হাসল। সে অত্যন্ত মার্জিতভাবে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম মিস্টার শিকদার, আপনার সাথে তো আমার কাল দেখা হওয়ার কথা ছিল। জি, কিন্তু ভাবলাম আজ এই সুযোগে একটু কথা বলিনি। আমার মেয়ে মাইশা আপনার অনেক প্রশংসা করছিল। মাইশা একটু সামনে এগিয়ে আসে। তার চোখে মুখে এখন আর সেই অবজ্ঞা নেই, বরং একটা অদ্ভুত কৌতূহল। মিস্টার চৌধুরী, আমাদের আগের পরিচয়টা যদি আপনি একটু মনে করতে পারতেন, তাহলে হয়তো সব ঝামেলা সহজেই মিটে যেত। রাব্বি গ্লাসে চুমুক দিয়ে মাইশার চোখের দিকে সোজা তাকায়। তার চাহনি খুব ধারালো। পরিচয়? আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? হয়েছে, কলেজে থাকতে, যদিও তখন আমাদের সম্পর্কটা তেমন ভালো ছিল না। ও আইসি, হয়তো হবে। আসলে আমি তো আজকাল অনেক মানুষের সাথে দেখা করি, সবার চেহারা মনে রাখা কঠিন। টাকা আর ক্ষমতা থাকলে কি মানুষ এত তাড়াতাড়ি পুরনো স্মৃতি ভুলে যায়? কিছু কিছু স্মৃতি ভুলে যাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো মিস শিকদার, বিশেষ করে যেগুলো মূল্যহীন।
মূল্যহীন? তুমি মনে করো টাকা হলে মানুষের ক্লাস বদলে যায়? মানুষের সম্মান কি শুধু তার ব্যাংক ব্যালেন্স থাকে? মাইশার এই কথায় আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যবসায়ী কৌতূহলী হয়ে তাদের দিকে তাকান। রাব্বি একটুও বিচলিত হয় না। একদম ঠিক বলছেন। ক্লাসটা আসলে ভিতরে থাকতে হয়। টাকা দিয়ে পোশাক কেনা যায়, কিন্তু ব্যক্তিত্ব আর বিবেক কেনা যায় না। তাহলে তুমি কেন আমাদের প্রজেক্টটা আটকে দিয়েছো? এটা কি ইগোর লড়াই নয়? না, এটা আইনের লড়াই। আপনার বাবা যেখানে জমি দখল করে প্রজেক্ট করছেন, সেটা লিগ্যাল লুপ হোল দিয়ে চালানো সম্ভব নয়। মিস্টার চৌধুরী, আমরা তো আপোষ করতে পারি। আপনি যা চাইবেন আমরা তাই দেব। আমি শুধু আইন মানতে চাই মিস্টার শিকদার। তুমি বদলে গেছো রাব্বি, অনেক বেশি নিষ্ঠুর হয়ে গেছো। বদলে তো যেতেই হয়, প্রকৃতিও বদলায়। 5 বছর আগে আমি যেমন ছিলাম তেমন থাকলে কি আজ আপনার সাথে এইভাবে কথা বলার যোগ্যতা পেতাম? রাব্বি অত্যন্ত শান্তভাবে কথাগুলো বলে মাইশার দিকে তাকিয়ে 1 সেকেন্ড থামে। তারপরে সে এক পা এগিয়ে গিয়ে মাইশার কানে কানে খুব নিচু স্বরে কথা বলে। মনে রাখবেন মিস শিকদার, দামি গাড়ি বা মেকআপ দিয়ে ক্লাস কেনা যায় না। ক্লাসটা আসলে মানুষের ব্যবহারে থাকে। এক্সকিউজ মি। রাব্বি গ্লাসটা ওয়েটারের ট্রেতে রেখে দিয়ে তাদের পাশ কাটিয়ে ভিআইপি সোফার দিকে চলে যায়। মাইশা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার চারপাশে সব আওয়াজ যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে। রাব্বির বলা প্রতিটি শব্দ তার কানে তীরের মতো বিঁধছে। শিকদার সাহেব তার মেয়ের হাত ধরেন। তিনি বুঝতে পারছেন পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। মাইশা, ওর সাথে তোমার কি পরিচয় ছিল আগে? ও এমনভাবে কথা বলছে কেন? জানি না ড্যাড, আমি বুঝতে পারছি না ও আসলে কি চায়। মাইশা তাকিয়ে দেখে রাব্বি এখন হাসতে হাসতে অন্য ইনভেস্টরদের সাথে কথা বলছে। তার ওই আত্মবিশ্বাস আর আভিজাত্য মাইশাকে আজ চরমভাবে পরাজিত করে দিল। সে বুঝতে পারে এই রাব্বি আর সেই রাব্বি নেই যাকে সে অবহেলা করতে পারত। এখন রাব্বি এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে পৌঁছানো মাইশার কল্পনারও বাইরে। অনুষ্ঠান শেষ করে গাড়িতে ফেরার সময় মাইশা জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তার মনে পড়ে 5 বছর আগের সেই বৃষ্টির রাত। সে কি আসলেই খুব বড় ভুল করেছিল? তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। প্রতিশোধের নেশা রাব্বির চোখে নেই, কিন্তু তার এই নীরব উপেক্ষা মাইশাকে তিলে তিলে দহন করছে। কর্পোরেট ইভেন্টের সেই তিক্ত অভিজ্ঞতার পর কয়েকদিন কেটে গেছে। মাইশার মনে শান্তি নেই। রাব্বির সেই শীতল চাহনি আর অবজ্ঞাস্বর তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিকে রাব্বি অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। সে একের পর এক শিকদার গ্রুপের অবৈধ ব্যবসার ফাইল ওপেন করছে, কিন্তু সরাসরি কোনো অ্যাটাকে যাচ্ছে না। সে যেন দাবার চালগুলো গুছিয়ে রাখছে। শুক্রবার রাত মাইশা বনানীতে তার এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে গিয়েছিল। পার্টি শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে যায়। ফাহিম তাকে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু মেজাজ খারাপ থাকায় মাইশা একাই নিজের BMW চালিয়ে বাসার দিকে রওনা হয়। ঢাকার রাস্তা এই সময় বেশ নির্জন থাকে। পূর্বাচল 300 ফিট রাস্তা ধরে মাইশা যখন এগোচ্ছিল, হঠাৎ একটা বিকট শব্দে তার গাড়িটা কেঁপে ওঠে। পেছনের বাম দিকের টায়ারটা পাংচার হয়ে গেছে। শিট, এখন এই মাঝ রাস্তায় টায়ার পাংচার হতে হলো? দূর, মোবাইলটাও তো চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল। মাইশা বিরক্তি নিয়ে গাড়ি থেকে নিচে নামে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, ল্যাম্পপোস্টের আলো অনেক দূরে দূরে। সে একা এই রাস্তায় দাঁড়িয়ে ভয় পেতে শুরু করে। হঠাৎ কিছুটা দূরে 3টি মোটর বাইকের আলো দেখা যায়। বাইকগুলো মাইশার গাড়ির সামনে এসে থামে। বাইক থেকে 5-6 জন বখাটে যুবক নেমে আসে। কি গো সুন্দরী, এই মাঝরাতে একা একা এখানে কি করো? কোনো সমস্যা? আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, তোমরা বরং আমাকে একটা লিফট দেওয়ার ব্যবস্থা করো। আমার বাবা তোমাদের অনেক টাকা দেবে। টাকা তো দিবেই, কিন্তু তার আগে তো আমাদের সাথে একটু আড্ডা দিতে হবে। এত সুন্দর মেয়ে একা পাওয়া তো ভাগ্যর ব্যাপার। খবরদার, তোমরা জানো আমি কার মেয়ে? একদম কাছে আসবে না বলছি। কার মেয়ে তা দিয়ে আমাদের কাম নাই। এখানে এখন আমরাই রাজা, আমরাই পুলিশ। আসো তো আমাদের সাথে। যুবকরা মাইশার হাত ধরার চেষ্টা করতে মাইশা চিৎকার করে ওঠে।
সে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে, কিন্তু নির্জন রাস্তায় তার আওয়াজ শোনার মতো কেউ নেই। ঠিক সেই মুহূর্তে একজোড়া উজ্জ্বল হেডলাইটের আলো যুবকদের চোখে পড়ে। একটি কালো রঙের বিশাল এসইউভি অত্যন্ত দ্রুতগতিতে এসে তাদের সামনে ব্রেক কষে। গাড়ি থেকে নেমে আসে 4 জন শ্যুট পরা দীর্ঘদেহী বডিগার্ড। তাদের পেশিবহুল শরীর আর গম্ভীর চেহারা দেখে যুবকরা কিছুটা থমকে যায়। সবাই সরে দাঁড়াও। এই মেয়েটির গায়ে হাত দেওয়ার সাহস কোত্থেকে পাও তোমরা? আরে ভাই, আপনারা কারা? আমাদের লাইনে নাক গলাইতে আসছেন কেন? চইলা যান কইলাম। বডিগার্ডরা কোনো কথা না বলে সরাসরি অ্যাকশনে চলে যায়। অত্যন্ত পেশাদারভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে বখাটেদের নিরস্ত্র করে মাটিতে ফেলে দেয় তারা। ঠিক তখনই গাড়ির পেছনের দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে আসে রাব্বি। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, আছে কেবল এক গভীর গাম্ভীর্য। জর্জ, পুলিশকে ফোন করো, এদের হ্যান্ড ওভার করে দাও। মাইশা কাঁপতে কাঁপতে রাব্বির দিকে তাকায়। তার চুল এলোমেলো, চোখে জল। সে বিশ্বাসই করতে পারছে না যে রাব্বি তাকে বাঁচাতে এসেছে। রাব্বি, তুমি তুমি এখানে কিভাবে? আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম একটা ফ্লাইটের জন্য। রাস্তায় জবটা দেখে থামলাম, জানতাম না এখানে আপনি বিপদে পড়েছেন। থ্যাংক ইউ রাব্বি, তুমি না থাকলে আজকে আমার কি হতো আমি জানি না। রাব্বি মাইশার কথার কোনো উত্তর দিল না। সে তার বডিগার্ডদের দিকে তাকালো। ওনার গাড়ির ঠিক করার ব্যবস্থা করো, আর ওনাকে সাবধানে বাসায় পৌঁছে দাও। মাইশা হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে শুরু করে। রাব্বি দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে। ধস্তাধস্তির সময় মাইশা গাড়ির দরজায় মাথায় জোরে আঘাত পেয়েছিল। এখন তার কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। মিস শিকদার, মিস শিকদার, জর্জ, উনি তো জ্ঞান হারিয়েছে, কপাল দিয়ে অনেক ব্লিডিং হচ্ছে। স্যার, দেরি করা যাবে না, ওনাকে আমাদের গাড়িতে তুলুন, কাছে এভার কেয়ার হাসপাতাল আছে। রাব্বি মাইশাকে পাজা কোলা করে গাড়ির পেছনের সিটে তুলে দেয়। সে নিজের রুমাল দিয়ে মাইশার কপালটা চেপে ধরে। তার মনে পড়ে যায় 5 বছর আগের সেই সকালের কথা, যখন সে এইভাবেই এক বৃদ্ধের রক্ত বন্ধ করেছিল। আধা ঘন্টার মধ্যে তারা হসপিটালে পৌঁছায়। মাইশাকে স্ট্রেচারে করে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। রাব্বি অস্থিরভাবে বাইরে পায়চারি করছে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসেন। তার চেহারায় দুশ্চিন্তা। পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে, ওনার ব্লাড গ্রুপও নেগেটিভ, যা আমাদের স্টকে এই মুহূর্তে নেই। আপনাদের কারো কি এই গ্রুপ? আমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ। আপনি জলদি ব্যবস্থা করুন, আমি রক্ত দেব। খুব ভালো, আপনি নার্সের সাথে লেবে যান। জলদি রক্ত না দিলে ওনাকে বাঁচানো কঠিন হবে। রাব্বি নীরবে গিয়ে রক্ত দেয়। শরীর কিছুটা দুর্বল লাগলেও সে সেদিকে খেয়াল দেয় না। রক্ত দেওয়ার পর সে জর্জকে ইশারা করে। জর্জ, ওনার বাবাকে খবর দাও, আর শোনো নার্স বা ডাক্তার, কেউ যেন না জানে যে আমি রক্ত দিয়েছি, এটা গোপন থাকবে। কিন্তু কেন স্যার? ওনার তো জানা উচিত, আপনি ওনার জীবন বাঁচিয়েছেন। না জর্জ, আমি প্রতিদান পাওয়ার জন্য রক্ত দেইনি। আমি চাই না উনি আমার কাছে ঋণী হন। চলো মিস্টার শিকদার, আসার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিছুক্ষণ পর মিস্টার শিকদার হন্তদন্ত হয়ে হাসপাতালে আসেন। ততক্ষণে রাব্বি সেখান থেকে চলে গেছে। পরদিন সকালে মাইশার জ্ঞান ফেরে। সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। তার মাথার ব্যান্ডেজ আর শরীরে স্যালাইন জ্বলছে। মা, তুই ঠিক আছিস তো? আমার তো কলিজা শুকিয়ে গিয়েছিল খবর শুনে। ড্যাড, আমি এখানে কিভাবে আসলাম? ওই লোকগুলো পুলিশ বলল তোকে কে যেন উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। তারা নাকি অনেক বড় কোনো গ্রুপের লোক। ঠিক তখনই নার্স ড্রিপ চেঞ্জ করতে ভেতরে ঢোকে। আপনি খুব লাকি ম্যাম, সময় মতো ও নেগেটিভ রক্ত না পেলে আপনাকে বাঁচানো যেত না। রক্ত? কি হয়েছে রক্ত? ড্যাড, আপনি দিয়েছেন? না রে মা, আমার তো গ্রুপ আলাদা। আমি তো ব্লাড ব্যাংকে খোঁজ করছিলাম। আপনাকে যে লোকটা নিয়ে এসেছিল সেই মিস্টার রাব্বি চৌধুরী আপনাকে রক্ত দিয়েছেন। যদিও উনি মানা করেছিলেন বলতে, কিন্তু আমার মনে হলো আপনাকে জানানো দরকার। রাব্বির নামটা শোনা মাত্রই মাইশা স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতরটা যেন কেউ মুচড়ে দিল। যে মানুষটাকে সে রাস্তার কুকুর বলেছিল, মা বাবার পরিচয় নিয়ে খোঁটা দিয়েছিল, সেই মানুষটাই আজ তাকে জীবন দান করল। মাইশা হসপিটালের জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে অঝরে কান্না শুরু করে।
তার প্রতিটি চোখের জল যেন এক একটি অনুশোচনার আগুন। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর মাইশা এক মুহূর্তও শান্তিতে থাকতে পারছে না। সে সিদ্ধান্ত নেয় সে রাব্বির কাছে যাবে। পরদিন দুপুরে মাইশা রাব্বির অফিসের সামনে পৌঁছায়। সিকিউরিটি গার্ডরা তাকে আটকে দেয়। ম্যাম, স্যার এখন মিটিংয়ে আছেন, কারোর সাথে দেখা করতে পারবেন না। প্লিজ ভাইয়া, আমাকে একবার যেতে দিন, আমি শুধু একটা ধন্যবাদ দিয়ে আসি। দুঃখিত ম্যাম, স্যারের করার নির্দেশ আছে। মাইশা দমে যায় না। সে প্রায় 3 ঘন্টা অফিসের রিসেপশনে বসে থাকে। অবশেষে রাব্বি তার কেবিন থেকে বের হয়। মাইশা দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। রাব্বি, একটু শোনো। রাব্বি তার ঘড়ির দিকে তাকালো। তার চেহারায় কোনো আবেগ নেই। আপনার হাতে কি অনেক সময় মিস শিকদার? আমি তো খুব ক্লান্ত। আমি শুধু থ্যাংক ইউ বলতে এসেছি। তুমি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছো। এটা জানার পর আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। রক্ত আমি আপনাকে দেইনি, একজন মুমূর্ষু রোগীকে দিয়েছি। ওকে না, আপনি না হয়ে অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। সো এটা নিয়ে ইমোশনাল হওয়ার কিছু নেই। কেন তুমি এমন করছো? আমি জানি আমি অনেক ভুল করেছি। প্লিজ আমাকে একবার মাফ করে দাও। ক্ষমা? মিস শিকদার, ক্ষমা শব্দটা অনেক দামি। আমি আপনাকে ঘৃণা করি না, কারণ ঘৃণা করতে গেলেও একটা সম্পর্ক লাগে। আমার কাছে আপনি এখন কেবল একজন সাধারণ বিজনেসম্যানের মেয়ে, যার বাবার সাথে আমার কোম্পানির প্রজেক্ট নিয়ে ঝামেলা চলছে। তুমি কি আমাকে একটু ভালোবাসো না, সেই আগের মতোই? সে রাব্বি 5 বছর আগেই বৃষ্টির রাতে ট্রাকের নিচে মারা গেছে। এখন আপনার সামনে যে দাঁড়িয়ে আছে তার ভিতরে কোনো হৃদয় নেই। আপনি এখন আসতে পারেন। রাব্বি পাশ কাটিয়ে নিজের গাড়ির দিকে চলে যায়। মাইশা মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। তার চারপাশটা যেন ভেঙে পড়ছে। বিকেলবেলা রাব্বি তার পুরনো সেই 2 বন্ধু সোহেল আর মমিনের সাথে দেখা করতে বাড্ডার সেই পুরনো টং দোকানে যায়। সোহেল আর মমিন তখন দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছিল। রাব্বির বিলাসবহুল গাড়িটা দেখে তারা হা করে তাকিয়ে থাকে। ওই সোহেল, দেখ দেখ, এটা কি সেই রাব্বি? আরে ধুর, রাব্বিয়া এবো এই দামি গাড়িতে কই থেকে? ও তো আমেরিকায় মইরা গেছে মনে হয়। রাব্বি গাড়ি থেকে নেমে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। সে হাসি মুখে বন্ধুদের দিকে তাকায়। কিরে, আমরা কি একেবারে বলে গেলি? আমি কি এতটাই বদলাই গেছি? রাব্বি দোস্ত, তুই সত্যি আইসোস? 2 বন্ধু মিলে রাব্বিকে জড়িয়ে ধরে। রাব্বি তাদের সাথে সেই পুরনো বেঞ্চে বসে চা আর বিস্কিট খায়। তোর এই অবস্থা দেখা তো বিশ্বাসই হইতেছে না, তুই তো পুরা রাজা হয়ে গেছস। রাজা টাজা কিছু না রে, আল্লাহ রহমত করছে আর এক ভালো মানুষের দেখা পাইছিলাম। ওই যে মাইশা মাইয়াটা, ও কি জানে তুই আইসোস? জানে, দেখা হয়েছে কয়েকবার। ওরে কি মাফ করছস? ও তোরে যা অপমান করছিল আমরা তো ভুলতেই পারি না। আপাতত কাজ নিয়ে আছি দোস্ত। দোস্ত রাব্বি, তুই তো এখন বিলাতি মানুষ। এই বেঞ্চের ছাড় পোকা কামড়াইলে তো তোর স্কিন লাল হয়ে যাইব। রাখতো তোর ছাড় পোকা। এতিমখানার ওই বাঙ্গা চৌকির চেয়ে এই ব্রেঞ্চ অনেক ভালো। মজিদ মামা, আমার চায়ে চিনি একটু কম দিয়েন। জি ভাইজান, আপনারে তো চিনতে পারি নাই, একদম রাজপুত্র হয়ে গেছেন। রাজপুত্র তো হয়েছেই, তবে ওর ভাব দেখে মনে হয় ও এখনো সে আগের মতো খ্যাত আছে। দেখ দেখ, বিস্কুট কেমনে চায় ডুবাইয়া খাইতেছে। চাই বিস্কুট ডুবে না খেলে তো আড্ডার আসল মজা পাওয়া যায় না রে মমিন। ঠিক তখনই একটি সাদা রঙের মার্সিডিজ এসে দোকানের সামনে থামে। গাড়ি থেকে ধীর পায়ে নেমে আসে মাইশা। তার পরনে হালকা বেগুনি রঙের একটা কামিজ, মাথায় ওড়নাটা অগোছালোভাবে জড়ানো। তাকে আজ বেশ সাধারণ কিন্তু মোহনীয় লাগছে। মাইশাকে আসতে দেখে সোহেল আর মমিনের হাসি মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। তারা অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে থাকে। রাব্বি, তোর ওই অহংকারী আপা কিন্তু হাজির হয়ে গেছে। রাব্বি চায়ের কাপে চুমুক দিচ্ছিল। সে মাইশাকে দেখেও না দেখার ভান করে সোহেলের দিকে তাকায়। 4 লোকে বিস্কুট খা সোহেল, অদরকারি জিনিসের দিকে তাকায় সময় নষ্ট করিস না। অদরকারি জিনিস? আমি কি তোমার কাছে এখন অদরকারি হয়ে গেলাম রাব্বি? মাইশা একদম রাব্বির পাশে এসে দাঁড়ায়। রাব্বি কোনো উত্তর দেয় না। সে শান্তভাবে চায়ের কাপটা বেঞ্চের উপরে রাখে। ম্যাম, আমরা তো আসলে এখানে আড্ডা দিচ্ছিলাম। আপনার মনে হয় ভুল জায়গা এটা। ভুল জায়গা না সোহেল ভাই, আমি রাব্বির কাছে এসেছি। তোমরা কি আমাকে একটু বসতে দেবে? এই নোংরা বেঞ্চে আপনি বসবেন? আপনার ড্রেসে তো ময়লা লাগবো।
লাগুক, যার মনটা ময়লা হয়ে গেছে তার পোশাকে ময়লা লাগলে কি আর যায় আসে। মাইশা জোর করে রাব্বির একদম গা ঘেঁষে বেঞ্চিতে বসে পড়ে। রাব্বি বিরক্তি নিয়ে একটু সরে বসে। আপনি এখানে কেন এসেছেন মিস শিকদার? আপনার জন্য গুলশান ক্লাবের কফি হাউস পারফেক্ট। গুলশান ক্লাবে তুমি নেই রাব্বি, ওখানে শুধু টাকার গন্ধ আছে, তোমার শরীরের সেই পুরনো জেদের গন্ধ। জেদের গন্ধ খুঁজতে এসে লাভ নেই, আমি এখন বাসার কাজ নিয়ে অনেক ব্যস্ত। ব্যস্ত? হাহ, বন্ধুদের সাথে চা খাওয়ার সময় হয়, আর আমার সাথে 5 মিনিট কথা বলার সময় হয় না। বন্ধুরা আমার আপনজন, আর আপনি একজন ক্লায়েন্টের মেয়ে, তফাৎ আশা করি বুঝতে পারছেন। আপনজন কি শুধু এরাই? আমি কি কিছুই না? ওই যে 5 বছর আগে লাইব্রেরিতে তুমি আমার দিকে যেভাবে তাকিয়েছিলে সেটা কি মিথ্যা ছিল? সেদিন আমি মায়ের কাঙ্গাল ছিলাম, তাই তাকিয়েছিলাম। এখন আমি বাস্তবতা চিনি। বাস্তবতা তো এইটাই যে তুমি এখনও আমাকে ঘৃণা করো, আর ঘৃণার অন্য পিঠেই তো ভালোবাসা থাকে, তাই না? মাইশা একটু ঝুঁকে রাব্বির চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসার চেষ্টা করে। তার কণ্ঠে এখন কিছুটা আদিক্ষেতা আর রোমান্টিকতা। আচ্ছা শোনো না, তোমার কি আমাকে মাফ করে দিলে খুব ক্ষতি হয়ে যাবে? এই যে আমি তোমার জন্য এত দূরে আসলাম, একটু তো নরম হওয়া যায়। নরম হওয়ার দিন শেষ মিস শিকদার। আপনি কি ভাবছেন আপনি একটু হেসে কথা বলবেন আর আমি সব ভুলে যাব? আমি তো শুধু হারছি না, আমি তো তোমার জন্য এখন এই ট্রেনে নামতেও রাজি আছি, যদি তুমি বলো। ড্রেনে নামার নাটক করার দরকার নেই, আপনি বরং ড্রেনের পাশের ময়লা পরিষ্কার করতে শিখুন, যাতে অন্য কোনো এথেম ছেলের শার্ট নোংরা না হয়। রাব্বি, আমরা কি তাহলে একটু উঠি? তোরা কথা বল। না, তুই বস সোহেল, আমার কথা শেষ। মিস শিকদার, আপনার ড্রাইভার মনে হয় হর্ন দিচ্ছে, আপনার চলে যাওয়া উচিত। যাব না। তুমি যতক্ষণ আমার দিকে তাকিয়ে অন্তত একবার বলবে না যে মাইশা আমি তোমাকে মাফ করেছি, ততক্ষণ আমি এখান থেকে নড়ছি না। মাইশা জেদ করে রাব্বির শার্টের হাতাটা খপ করে ধরে ফেলে। রাব্বি ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নেয়। হাত ধরবেন না, আপনার এই স্পর্শ আমার শরীরের ছাবুকের মতো লাগে। কেন? আমি কি এতটাই বিষাক্ত হয়ে গেছি তোমার কাছে? আচ্ছা, তোমার ওই আমেরিকান পরিবার কি তোমাকে এইটাই শিখিয়েছে একটা মেয়েকে কিভাবে কষ্ট দিতে? আমার পরিবার আমাকে শিখিয়েছে আত্মসম্মান রক্ষা করতে, আর আপনাকে শিখিয়েছে মানুষকে নিচু করতে। আমাদের মধ্যে কোনো মিল নেই। মিল আমি তৈরি করে নেব। তুমি যত দূরে যাবে আমি তত বেশি তোমার পিছু নেব। আমি এখন সেই আগের জেদি মাইশা না, আমি এখন তোমার জন্য পাগল হওয়া মাইশা। পাগলামি আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আপনি যেটা করছেন সেটা হলো হারানো খেলনা ফিরে পাওয়ার জেদ। খেলনা নাও তুমি, তুমি আমার জীবনের সেই ধ্রুবতারা যাকে আমি নিজের হাতে নিভিয়ে দিয়েছিলাম। এখন আমি আমার সব আলো দিয়ে তোমাকে আবার জ্বালাতে চাই। আলো জ্বালাতে গিয়ে আবার আমাকে পুড়িয়ে দেবেন না তো? আমার আর পুড়ে যাওয়ার ক্ষমতা নেই। রাব্বি পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে মজিদ মিয়ার হাতে দেয়। সে উঠে দাঁড়ায়। কিরে রাব্বি, যাবি গা? হ্যাঁ, এখানে বাতাসের চেয়ে বিষাক্ত পারফিউমের গন্ধ বেড়ে গেছে, দম বন্ধ হয়ে আসছে। রাব্বি, তুমি আমাকে এভাবে ফেলে দিতে পারো না। রাব্বি কোনো উত্তর না দিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করে। মাইশাও পেছন পেছন দৌড়ে আসে। সে রাব্বির গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পথ আগলে ধরে। তুমি কি আমাকে একটা সুযোগও দিবে না? শুধু একটা সুযোগ? সুযোগ ঈশ্বর দেয়, আমি মানুষ, আমি শুধু বিচার করতে জানি। ঠিক আছে, বিচার করো, আমাকে শাস্তি দাও, আমাকে তোমার অফিসে ক্লিনার বানিয়ে রাখো, তবু তোমার চোখের সামনে থাকতে দাও। আমার অফিসে ক্লিনারের কাজ করার যোগ্যতার সম্মত লোক আছে, আপনার মতো অযোগ্য আর অহংকারী মানুষের সেখানে জায়গা নেই। রাব্বি মাইশাকে একপাশে সরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। সে স্টার্ট দিয়ে জানলার কাজটা নামায়। শুনুন মিস শিকদার, বৃষ্টির দিনে যেমন কাদা লাগে, তেমনি রোদের দিনে সেই কাদা শুকিয়ে ধুলো হয়ে যায়। আপনি আমার জীবনে সেই শুকিয়ে যাওয়া ধুলো, বাতাসে উড়ে গেলেও ভালো। রাব্বি গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। মাইশা মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। তার চোখে জল থাকলেও ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। তুমি আমাকে ধুলো বলছো রাব্বি? মনে রেখো, ধুলোই কিন্তু চোখে ঢুকে মানুষকে অন্ধ করে দেয়। তোমাকে আমি আবার আমার প্রেমে অন্ধ না করা পর্যন্ত ছাড়ছি না। সোহেল আর মমিন দূর থেকে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তারা বুঝতে পারছে যুদ্ধটা এবার অনেক লম্বা হবে। মমিন, দেখলি ঘটনা? মায়া তো দেখি পুরাই সিরিয়াল কিলার টাইপ প্রেমিকা হয়ে গেছে। রাব্বিও কম না, পাথরের চাইতো শক্ত। এই গেম দেখে মনে হইতাছে আমাদের রাব্বি দোস্ত অরে সহজে মাফ করবো না। সন্ধ্যা ঘুম নিয়ে রাত নামে।
রাব্বি তার পেন্ট হাউসে ফিরে গিয়ে শাওয়ার নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের গালের সেই চরের দাগটা খোঁজার চেষ্টা করে। দাগটা নেই, কিন্তু অপমানটা এখনও টাটকা। সে জানে মাইশা যা করেছে তা কেবল শুরু। কিন্তু তার হৃদয় কি আসলেই পাথরের মতো হয়ে গেছে, নাকি কোথাও একটু ফাটল ধরেছে? রাত ঘনিয়ে আসে। হুট করেই ঢাকার আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একদম 5 বছর আগের সেই রাতের মতো মুষলধারে বৃষ্টি। রাব্বি তার অফিস থেকে বের হওয়ার সময় দেখে অফিসের মেইন গেটের সামনে বৃষ্টির মধ্যে ভিজছে মাইশা। তার হাতে কোনো ছাতা নেই, সে ঠক ঠক করে কাঁপছে। রাব্বি গাড়িতে উঠতে গিয়েও থেমে যায়। সে মাইশার কাছে গিয়ে দাঁড়ায়। এই বৃষ্টির মধ্যে পাগলামি করছেন কেন? নিউমোনিয়া হয়ে যাবে তো। হয়ে যাক, মরে গেলেই তো তুমি খুশি হবে, তাই না? মরার কথা বলবেন না, আপনার জীবনটা আপনার বাবার কাছে অনেক দামি। আমার জীবন এখন আমার নিজের কাছেও দামি না রাব্বি। আমি শুধু তোমার একটু ক্ষমা চাই। তুমি যতক্ষণ আমাকে ক্ষমা না করবে আমি এই বৃষ্টি থেকে সরব না। রাব্বি মাইশার দিকে তাকালো। মাইশার চোখে আজ সেই পুরনো অহংকার নেই, আছে শুধু এক রাশ করুণা। সব কথা কি বৃষ্টিতে ভিজলেই বলা যায় মিস শিকদার? যান বাসায় যান, সুস্থ হয়ে তারপর কথা হবে। রাব্বি নিজের ছাতাটা মাইশার হাতে ধরিয়ে দেয় এবং নিজে বৃষ্টিতে ভিজে দ্রুত গাড়িতে উঠে পড়ে। গাড়ি স্টার্ট দেওয়ার পর সে রিয়ার ভিউ মিররে দেখে মাইশা ছাতাটা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অঝরে কাঁদছে। রাব্বির বুকের এক কোণায় কিসের যেন একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। সে কি পারবে মাইশাকে চিরদিনের জন্য ভুলে থাকতে, নাকি নিয়তি আবার তাদের একসাথেই বেঁধে দেবে? এই ঘটনাগুলোর পর কেটে গেছে আরও 2 সপ্তাহ। মাইশা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু তার মনের ভেতরে এক বিশাল পরিবর্তনের ঝড় বয়ে গেছে। সে এখন আর সেই নামি দামি পার্টিতে যায় না, বরং নিভৃতে নিজের ভুলগুলো নিয়ে ভাবছে। অন্যদিকে রাব্বি তার ব্যবসায় কাজ গুছিয়ে এনেছে। শিকদার গ্রুপের ঋণের বোঝা সে নিজের কাঁধে নিয়েছে। তবে শর্ত একটাই, কোম্পানির লাভের একটা বড় অংশ এখন থেকে এতিমখানায় দান করতে হবে। আজ সকালে রাব্বি তার তেজগাঁওয়ের বিশাল অফিসের কেবিনে বসে ল্যাপটপে কিছু হিসেব দেখছিল। দরজায় নক না করেই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন মিস্টার আরমান শিকদার। তার চোখে মুখে কৃতজ্ঞতা আর লজ্জা মেশানো। বাবা রাব্বি, আমি আসলে কি বলে তোমাকে ধন্যবাদ দেব জানি না। তুমি শুধু আমার মেয়ের জীবন বাঁচাওনি, আমার মান সম্মানটাও রক্ষা করেছ। মিস্টার শিকদার, আমি যা করেছি তা ব্যবসার খাতিরে আর মানবতার খাতিরে। আপনি বসুন। না বাবা, বসার মুখ আমার নেই। আমি মাইশার মুখে সব শুনেছি। 5 বছর আগে আমরা তোমার সাথে যেই ব্যবহার করেছি তার জন্য আমি করজোরে ক্ষমা চাইছি। অতীত নিয়ে ভেবে লাভ নেই মিস্টার শিকদার। আপনার মেয়ে এখন কেমন আছে? শারীরিকভাবে ভালো, কিন্তু মানসিকভাবে ও নিজেকে শেষ করে দিচ্ছে। ও সারাদিন ঘরে বসে কাঁদে আর তোমার কথা বলে। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন কান্নাটাই তার বড় ওষুধ। আশা করি ও শিখবে। রাব্বির কথায় এক ধরনের নির্লিপ্ততা ছিল। মিস্টার শিকদার দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। রাব্বি আবার নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করল, কিন্তু বারবার তার মনে মাইশার সেই রক্ত মাখা মুখটা ভেসে উঠছিল। বিকেলের দিকে রাব্বি একটু শান্তির খোঁজে ধানমন্ডি লেকের পাড়ে গেল। গাড়িটা দূরে রেখে সে একা হাঁটছিল। হঠাৎ দেখল লেকের পাড়ে একটা বেঞ্চিতে বসে একদল পথশিশুকে পড়াচ্ছে মাইশা। মাইশার পরনে আজ খুব সাধারণ সুতির কামিজ, কপালে কোনো মেকআপ নেই। সে বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলছে। রাব্বি একটু আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে লাগলো। এই যে শোনো আকাশ, বানানটা ভুল করলি কেন? আবার লেখ। আফা, আপনি চোখ লাল কেন? আপনি কি কাঁদছেন? হ্যাঁ না রে বাবু, চোখে ধুলো গেছে। তুই পড়াশোনায় মন দে। রাব্বি ধীর পায়ে এগিয়ে গেল। মাইশা তাকে দেখে চমকে উঠল এবং দ্রুত চোখের জল মুছে উঠে দাঁড়ালো। এসব নাটক করে কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? নাটক নয় রাব্বি, আমি শুধু দেখার চেষ্টা করছি তুমি কিভাবে এই অভাবের মাঝেও এত সুন্দর একটা মন ধরে রেখেছিলে। অভাব মানুষকে অনেক কিছু শেখায়, কিন্তু প্রাচুর্য মানুষকে অন্ধ করে দেয়। আপনি এখন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি পাচ্ছি। আমি অন্ধ ছিলাম রাব্বি। তোমার সেই চটটার দাগ হয়তো তোমার গাল থেকে মুছে গেছে, কিন্তু আমার মনে যে দাগ লেগেছে
তা বুঝবে না। ক্ষমা শব্দটা আমার ডিকশনারিতে নেই মিস শিকদার, আমি শুধু হিসাব বুঝি। তাহলে আমার জীবনের হিসাবটা নাও, আমাকে তোমার দাসী বানিয়ে রাখো, তবু একবার বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। দাস দাসী রাখার যুগ শেষ, আপনি আপনার পথে যান, আমি আমার পথে। রাব্বি ঘুরে চলে যেতে চাইল, কিন্তু মাইশা দৌড়ে গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। তুমি কি একবারও আমার চোখের দিকে তাকিয়ে বলবে না যে তুমি আমাকে এখনো ভালোবাসো? ভালোবাসা? ওই ফুলটার সাথে আমি আমার সব অনুভূতি গুলশান লেখে বিসর্জন দিয়ে এসেছি। মিথ্যে বলছো। যদি নাই ভালোবাসতে তবে নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচাতে কেন? হ্যাঁ, কেন আমার বাবার কোম্পানি উদ্ধার করতে? সেটা দয়া ছিল, ভালোবাসা নয়। রাব্বি মাইশাকে পাশ কাটিয়ে নিজের গাড়ির দিকে চলে গেল। মাইশা সেখানেই হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে লাগলো। এর মাঝে আরও কয়েকদিন কেটে গেল। রাব্বির ঢাকা সফর শেষ। আজ বিকালে তার আমেরিকার ফ্লাইট। এয়ারপোর্টে যাওয়ার জন্য সে সব গুছিয়ে নিয়েছে। ঠিক তখনই তার ফোনে একটি ভিডিও কল আসলো। ওপাশে তার পালক বাবা মিস্টার চৌধুরী, তার পাশে তার স্ত্রী আর মেয়ে সারা বসে আছে। রাব্বি, সব গুছিয়ে নিয়েছিস তো? জর্জ বলল তুই নাকি বিকেলেই আসছিস। হ্যাঁ বাবা, এয়ারপোর্টে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। মাইয়া, তুমি কি একা আসছো? আমি কিন্তু তোমাকে বলেছিলাম আমার জন্য ভাবি নিয়ে আসতে। সারা, এসব ফালতু কথা এখন রাখতো। রাব্বি, আমি জানি তোর মনে কি চলছে। আমরা মিস্টার শিকদারের সাথে কথা বলেছি। মাইশা মেয়েটা সত্যি বদলে গেছে রে। মা, তোমরা কি এখন ওদের হয়ে সুপারিশ করছো? সুপারিশ নয় বাবা, জীবনের সবচেয়ে বড় গুণ হলো ক্ষমা করা। তুই তো জয়ী হয়েছিস, এবার বরং মনটাকে জয় কর। রাব্বি কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দিল। সে দীর্ঘক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল। তার ভেতরে এক তীব্র দ্বন্দ্ব চলছে। বিকেল 4টে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে রাব্বি বসে আছে। জর্জ তার পাসপোর্ট আর টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, বোর্ডিং শুরু হয়ে গেছে, আমাদের যেতে হবে। চলো। রাব্বি যখন গেটের দিকে এগোচ্ছিল, হঠাৎ দেখল ভিড়ের মাঝখানে মিস্টার শিকদার আর মাইশা দাঁড়িয়ে আছে। মাইশার হাতে একটা ছোট ডায়েরি, আর সেই 5 বছর আগের মতো একটা লাল গোলাপ। রাব্বি তাদের সামনে গিয়ে দাঁড়ালো। মিস্টার শিকদার শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। মাইশা কাঁপা কাঁপা হাতে গোলাপটা রাব্বির দিকে বাড়িয়ে ধরল। আমি জানি তুমি এটা নেবে না, তবু এটা আমার শেষ চেষ্টা। এই ডায়েরিতে গত 5 বছরে তোমার জন্য আমার জমানো সব অনুতাপ লেখা আছে। সময় পেলে পড়ো। ডায়েরি পড়ার সময় আমার নেই, আর গোলাপটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেল এটা তোমার কাছে রেখো। তুমি চলে গেলে আমি আর কারোর জন্য অপেক্ষা করব না রাব্বি। আমি আমার সারা জীবন এতিম বাচ্চাদের সেবায় কাটিয়ে দেব। রাব্বি গোলাপটা মাইশার হাত থেকে নিল না। সে জর্জের দিকে তাকিয়ে ইশারা করলো। জর্জ টিকিটটা রাব্বির হাতে দিল। মিস্টার শিকদার, আপনার মেয়েকে সামলান, আমি যাচ্ছি। রাব্বি ভেতরে চলে গেল। মাইশা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মনে হলো তার পৃথিবীটা আজ সত্যিই শেষ হয়ে গেল। কিন্তু রাব্বি যখন ইমিগ্রেশন পার হয়ে প্লেনের দরজার কাছে পৌঁছালো, তখন সে থমকে দাঁড়ালো। সে তার পকেট থেকে একটা পুরনো চিরকুট বের করলো। এটা সেই চিরকুট যা মিস্টার চৌধুরী তাকে আমেরিকা যাওয়ার সময় দিয়েছিল, কিন্তু বলেছিলেন যেন আজ পড়ার জন্য। চিরকুটে লেখা ছিল, রাব্বি, তুমি কি জানো তোমার আসল পরিচয় কি? তুমি কোনো কুড়িয়ে পাওয়া অনাথ নও। আরমান শিকদার এবং তোমার বাবা পার্টনার ছিলেন। আরমান তোমার বাবাকে ঠকিয়ে সব কিছু কেড়ে নিয়েছিল, যার যন্ত্রণায় তোমার বাবা মা মারা যান। আমি তোমার বাবার বন্ধু ছিলাম। আমি চেয়েছিলাম তুমি নিজের যোগ্যতায় ফিরে এসে এই সাম্রাজ্য জয় করো। রাব্বির হাত কাঁপতে শুরু করলো। তার মানে সে যা জয় করেছে তা আসলে তারই ছিল। মিস্টার চৌধুরী সব জানতেন। ঠিক তখনই প্লেন ছাড়ার ঘোষণা হলো, কিন্তু রাব্বি প্লেনে উঠল না। সে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। জর্জ অবাক হয়ে তার পিছু নিল। স্যার, কোথায় যাচ্ছেন? ফ্লাইট মিস হয়ে যাবে। হয়ে যাক, জীবনের সবচেয়ে বড় ফ্লাইটটা আমি দৌড়তে চাই জর্জ। রাব্বি পাগলের মতো দৌড়ে ভিআইপি লাউঞ্জ থেকে বাইরে বেরিয়ে আসলো। সে দেখল মাইশা আর তার বাবা তখনও গাড়ির কাছে পৌঁছাননি। মাইশা, দাঁড়াও। রাব্বির চিৎকার শুনে মাইশা পিছনে ফিরল। সে বিশ্বাসই করতে পারছিল না যে রাব্বি ফিরে এসেছে। রাব্বি দৌড়ে এসে মাইশার সামনে দাঁড়ালো। তার শ্বাস দ্রুত পড়ছে। তুমি তুমি ফিরে আসলে কেন? তোমার কি ফ্লাইট? হিসাব মেলাতে ফিরে আসলাম মাইশা।
তুমি বলেছিলে না তুমি আমার শাস্তি মেনে নিবে? হ্যাঁ, যে কোনো শাস্তি। তাহলে তোমার শাস্তি হলো তোমাকে সারা জীবন এই খেত ছেলেটার সাথে কাটাতে হবে। তুমি কি পারবে? মাইশা স্তব্ধ হয়ে গেল। তার চোখের জল গাল বেয়ে পড়তে লাগলো। তবে এবার আর যন্ত্রণার নয়, পরম আনন্দের। আমি পারবো রাব্বি, আমি 1000 বছর তোমার সাথে থাকতে পারবো। রাব্বি মাইশার হাত থেকে সেই লাল গোলাপটা নিল। সেই গোলাপটার ঘ্রাণ নিয়ে মাইশার চোখের জল মুছে দিল। সবাইকে মাফ করা যায় না মাইশা, কিন্তু যে মানুষটা নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বদলে ফেলে তাকে ভালো না বেসে থাকা যায় না। বাবা রাব্বি, আমাকে কি তুমি ক্ষমা করতে পারবে? আমার বাবা হয়তো আপনাকে ক্ষমা করতেন মিস্টার শেখদার, কারণ তিনি জানতেন প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি শক্তিশালী। আজ থেকে এই বাড়ি, এই ব্যবসা সব আমাদের সবার। ঠিক তখনই রাব্বির ফোনে আবার কল আসলো। মিস্টার চৌধুরী ওপাশ থেকে হাসছেন। কি হলো রাব্বি, ফ্লাইট তো মিস করে দিলে? বাবা, আমি আমার গন্তব্য খুঁজে পেয়েছি। তুমি আর মা জলদি বাংলাদেশে আসো, এবার আর একা আসবো না। আমি জানতাম ভাইয়া ভাবিকে ছাড়া আসবে না। অভিনন্দন ভাবি। এয়ারপোর্টের পার্কিং লটে তখন বিকেলবেলার মিষ্টি রোদ খেলা করছে। রাব্বি আর মাইশা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। 5 বছর আগে সেই অবহেলিত ছেলেটি আজ শুধু সফল বিজনেসম্যান হিসাবে নয়, একজন বিজয়ী প্রেমিক হিসাবে নিজের ঘরে ফিরে যাচ্ছে। তার অর্জিত সম্পদ আর ক্ষমতার চেয়েও বড় হয়ে উঠেছে তার মানবিকতা আর ভালোবাসা। জীবন নামক নাটকের এই মঞ্চে অহংকারের পতন হয়েছে ঠিকই, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকে জন্ম নিয়েছে এক চিরন্তন ভালোবাসার গল্প।